আমি এই বিয়ে করতে পারবো না বাবা। অনেক হয়েছে তোমার মন মর্জি। আমি ফারিয়াকে ভালোবাসি, আর বিয়ে করলে একমাত্রই ওকেই করব। হঠাৎ কবুল বলার স্থলে হবু বরের মুখে এমন কথা শোনা মাত্রই অষ্টাদশী কন্যার শ্বাসরোধ হয়ে এলো। কিছুক্ষণ আগেই লাল বেনারসি পরে যে বিয়ের আসরে উপস্থিত হয়েছিল হাজারো জল্পনা কল্পনার মাঝেই এখন সে কল্পনায় ভেঙে চুরমার হওয়ার পালাক্রমে ভারী হতে লাগলো চারিপাশ। হাতের মেহেদির রংটাও এখনো লাল টুকটুকে তাজা হয়ে আছে, যার জন্য নিজেকে এত সুশ্রীভাবে সাজালো। আজ তারই থেকে এমন প্রত্যাখ্যান কোনো মেয়েরই সহ্য হবে না। কিন্তু অষ্টাদশী কন্যা যেন মুখ ফুটে কিছুই বলতে পারল না। এমন এক পাথর সমেত হয়ে নীরবে অশ্রু বিসর্জন দিতে লাগলো। এসব কি বলছিস রায়ান? মাথা ঠিক আছে তোর? এরকম মজা না করে কবুলটা বল। মেয়েটা অনেকক্ষণ ধরেই বসে আছে তোর জন্য। বাবার কথায় রায়হানের মত পাল্টালো না। উল্টে ভরা আসর থেকে উঠেই সামনে এগিয়ে কালো শাড়ি পরিহিত রূপসী এক মেয়েকে সামনে হাজির করলো, যে এতক্ষণ কর্নারে দাঁড়িয়ে নীরব ভূমিকা পালন করে অশ্রুযুক্ত নয়নে তাকিয়েছিল। তবে নিজের ভালোবাসার মানুষটার মুখে এমন কথা শুনে এতক্ষণের দম বন্ধ করা আটকে রাখা শ্বাস ফেলে স্নিগ্ধ হাসিটা ফুটল। কবুল যদি বলতে হয় তবে ফারিয়ার নামেই কবুল বলবো, আর তা এখনই। হঠাৎ করেই রায়হানের দাড়িযুক্ত গালে কারোর হাতের কঠিন স্পর্শটা পেল। তবুও সে ফারিহার হাত মুষ্টিবদ্ধ করেই রইল, যেন ছেড়ে দিলেই ভালোবাসার মানুষটিকে সে হারিয়ে ফেলবে। একটা কুলাঙ্গার জন্ম দিয়েছি আমি। আরে তোর যখন বিয়েতে এতই কাহিনী করা ছিল তবে তুই সেটা আগে বলতে পারিসনি। আমি তো প্রথম থেকেই জানতাম এই বাড়ির মরমের সাথে আমার বিয়ে ঠিক, তাই তো বিয়েতে কোনো দ্বিমত করেনি। কিন্তু তুমি যে এই বাড়ির ছোট মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছো, সেটা যদি আমি ভুল করেও জানতে পারতাম তবে কখনো এই বিয়েতে মত দিতাম না। এইরূপ কথা শুনে সকলেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। ফারিহা এখনই বিয়ে করতে চায়নি, কারণ সে একেবারে ডাক্তার হয়েই বিয়ের পিঁড়িতে বসতে চেয়েছে। তার বাবা সেটাতে তেমন বিরূপ প্রতিক্রিয়া দেখায়নি। রায়হানের দাদু আর ফারিহার দাদু বন্ধু ছিল। তাদের দুইজনেরই ইচ্ছে ছিল তাদের নাতি নাতনিদের বিয়ে দিয়ে ঘনিষ্ঠ আত্মীয় হওয়া। হঠাৎ করে রায়হানের দাদু অসুস্থ হওয়ায় সবকিছু কেমন জানি হুট করে এলোমেলো হয়ে গেল। সে তার বড় নাতির সাথে তার বন্ধুর নাতনির সাথে এক বন্ধনে আবদ্ধ করা দেখে যেতে চায়। বয়স হয়েছে বিধায় এতে কেউ দ্বিরুক্তি করেনি, যেহেতু সবাই সেটা নিয়ে বড়রা অবগত ছিল অনেক আগে থেকেই। তাই ফারিহা যখন বলল এখন সে বিয়ে করবে না, তাই তার ছোট ছেলের মেয়ের সাথেই রায়হানের বিয়ে ঠিক করে রাখে। কিন্তু এইদিকে রায়হান এই ব্যাপারে অবগত ছিল না, কারণ সে ভেবেছিল ফারিহার সাথেই তার বিয়ে ঠিক, তাই এত কিছু খুঁটিয়ে দেখেনি। আর বিয়েটা এত দ্রুত হচ্ছিল যে ফারিহার সাথে যোগাযোগ করতে পারেনি। অবশ্য রায়হান চেয়েছিল একেবারে বধূ রূপে তার প্রেয়সীকে দেখে এরপর নিজেদের বৈধ প্রণয় শুরু করবে। তাই নিজের ব্যস্ততার মধ্যে সে আর যোগাযোগ করেনি। আর ফারিহা যে নিজের বাড়িতে ছিল না সে বিষয়েও সে অবগত নয়, কারণ সে নিজেদের ফ্রেন্ড সার্কেলের সাথে ট্যুরে গিয়েছিল। আজ বিকেলেই বাসায় ফিরে এসব দেখে সে পাথর স্বরূপ হয়ে যায়। তার মা তাকে একটি কালো শাড়ি দিয়ে তাকে রেডি করিয়ে দেয়। এদিকে সে কথা বলার মতো পরিস্থিতিতেই ছিল না। এত বছর ধরে যাকে নিজের পুরোটা দিয়ে ভালোবেসেছে সে ব্যক্তি এখন নিজেরই চাচাতো বোনের সাথে আবদ্ধ হবে। কথাটি তার কেমন যেন নরক যন্ত্রণা মনে হতে লাগলো। তাই তো এতক্ষণ নিজের ঘরেই ঘাপটি মেরে বসেছিল। কিন্তু বিয়ে পড়ানো যখন শুরু করলো তখন তার ছোট ভাই ফারহান তাকে টানতে টানতে নিচে নামিয়ে আনলো, যেখানে বিয়ের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে। কিন্তু বিপত্তি ঘটে তখনই, যখন কনের নামের জায়গায় ফারহানা ইসলাম ফারিহা না নিয়ে অবনী ইসলাম ভোর উচ্চারণ করা হলো। আর সেই মুহূর্তেই রায়হান হতভম্ব হয়েই বিয়ে না করার কথাটি বলে। এখানে দুই দাদুই উপস্থিত। বিচক্ষণের মধ্যেই ফারিহার দাদু এগিয়ে এসে ভোরের মাথায় হাত রাখলো, যে এতক্ষণ নীরব ভূমিকা পালন করছে। সাথে অবাধ্য অশ্রু অনেক আগেই থেমে গেছে, কেমন একটা পাথরের মতো বসে আছে। বুড়ো দাদু ভাই, তুমি তো সব শুনলে। আমরা চাই না কারোর সাথে কোনো অন্যায় হোক। তাই এখন যদি আমি তোমাদের ভালোর কথা চিন্তা করে একটা সিদ্ধান্ত নেই, মেনে নেব কি সেই সিদ্ধান্ত? যেহেতু এখানে 3 জনেরই জীবন জড়িয়ে আছে দাদু ভাই। দাদুর কথা শুনে ভোর কেমন নিষ্পলক তাকিয়ে আছে। তার বয়সটাই বা কত?
এতটুকু জীবনে সে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি। সবসময় নিজেকে সবকিছু থেকে গুটিয়ে রাখতো। খুবই শান্তশিষ্ট মেয়ে সে। শুধুমাত্র তার পরিবারের কাছেই মাঝে মাঝে এই চঞ্চলতা হাজির করে। কখনো নিজের সিদ্ধান্তের মধ্যে তাকে পড়তে হয়নি, কারণ ভালো মন্দ যা সিদ্ধান্ত নেওয়ার সেটা তার পরিবারই তার জন্য নিত, যার বেশিরভাগ ভূমিকা তার দাদু, বড় আব্বু আর আব্বু নিত। এমনইভাবে তার বিয়ের ব্যাপারটাও তার দাদু আর বড় আব্বু নিয়েছিল। শুনেছিল আব্বুর এতে মত ছিল না। আব্বুর সাথে তার তেমন চঞ্চলতার স্বভাব নেই, তাই আব্বু থেকে সবসময় নিজেকে দূরত্বে রাখে। হয়তো ছোটবেলা থেকেই আব্বুকে তেমন পাশে পায়নি, তাই তো তাদের দূরত্বটাও আকাশ পাতাল। তাই তো ভরসা করার মতো একমাত্র দাদুকেই পাশে পেত। আর সেজন্যই দাদু যখন বিয়ের কথা বলল, তখন সে তেমন কিছু বলেনি। আর এতেই দাদু তার নীরব থাকাকে বিয়ের জন্য রাজি ভেবে সিদ্ধান্ত নিয়ে এত জলদি আয়োজন করলো। কিন্তু এখন সে ভরসার হাতটাও তার কাছ থেকে এভাবে উত্তর চাওয়ায় নিজেকে আরো গুটিয়ে নিল। বাবা মশাই, ওর থেকে কি উত্তর চাইছেন? আমি বারবার নিষেধ করা সত্ত্বেও আমার ছোট মেয়েটাকে এইভাবে বিয়ের আসরে বসালেন। সেই কি হলো, মেয়ে আমার সবার সামনেই মাথা নিচু করে বসে আছে। ও কি এটা আদৌ ডিজার্ভ করে? আর আপনি ওর মতামত চাইছেন? ভাবেন কি আমার মেয়েটাকে? চুপ করে থাকে বলে যা ইচ্ছে তাই করবেন আমার মেয়েটাকে নিয়ে? ভোরের আব্বু কথাগুলো প্রচণ্ড উগ্র মেজাজেই বলে থামল। রাগে তার শরীর ফেটে যাচ্ছে। এমনিতেই মা মরা মেয়ে তার, ঘর কোনো স্বভাবের। তার সাথেও মেয়েটা তেমন মন খুলে কথা বলে না। এই বয়সের মেয়েরা বাবার কাছে কত আবদার করে, কিন্তু তার মেয়েটা ঠিক তার মায়ের মতোই চুপচাপ স্বভাবের হয়েছে। এমনিতে মাঝে মাঝে এই চঞ্চলতা করে, কিন্তু তার কাছে সেসব চঞ্চলতা ছোটবেলায় প্রকাশ পেলেও কয়েক বছর যাবৎ সেসব চঞ্চলতা যেন ঠিক হারিয়ে বিলীন হয়েছে ক্ষেত্রবিশেষে। আহমেদ, তুই বাবা মশের সাথে এভাবে কথা বলছিস কেন? ওর মতামত নিয়েই তো বিয়ে ঠিক করা হয়েছে। বড় ভাই আফজালের কথায় হাত মুষ্টিবদ্ধ করে চুপ করে থাকলো। এমনিতেই সে তেমন কারোর সাথে বেয়াদবি করে না, কিন্তু মেয়ের সাথে ওনাই হচ্ছে দেখে চুপ করে থাকতে পারলো না। ভোর তার আব্বুর চেহারা দেখে অনেক কষ্টে ঢোক গিলল। নিজের মুখে হালকা হাসি ফোটালো অনেক কষ্টে। দাদু, তুমি সবার ভালোর জন্যই সিদ্ধান্ত নিয়ে এসেছো এই পর্যন্ত। তাই এখন তুমি যাই সিদ্ধান্ত নিবে, আমি সেটা সাদরে গ্রহণ করব। ভোরের এরূপ কথায় তার দাদু গভীরভাবে কিছু ভেবেই নিজের বন্ধুকে কিছু ইশারা দিলেন। সেও সে অনুযায়ী নিজের সম্মতি প্রদান করলেন। এরপর ফারিহা আর রায়হানের দিকে অগ্রসর হলো। ফারিহা অশ্রুসিক্ত চোখের দিকে তাকালো। দাদু ভাই, তোমার বিয়ের জন্য যখন মতামত নেওয়া হয়েছিল, তখন কিন্তু তোমার উচিত ছিল নিজের পছন্দের কথাটা বলা, কিন্তু তুমি তা বলনি। এটাতে খুব নিরাশ করছো আমায় এবং পরিবারের সবাইকে। তোমার এই পদক্ষেপে তোমার ছোট বোনটা কেমন নেতিয়ে পড়েছে বুঝতেই পারছো। যাই হোক, এখন যেহেতু তোমরা দুজন দুজনকে পছন্দ করো, তাহলে এখানে আমাদের আর কিছু বলার নেই। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। তবে পাত্রীর নাম অবনী ইসলাম ভোরের জায়গায় ফারহানা ইসলাম ফারিয়া হবে। এইরূপ কথার অন্তরালে কেউ আর কিছু বলেনি, কারণ এখন যদি এটা না করে তবে তিনজনের জীবন নষ্ট হবে, আর তখন হিতের বিপরীত হয়ে যাবে। বড় ছেলের বউকে ইশারায় ভোরকে নিয়ে যাওয়ার জন্য ইশারা করলো। বড় বউ আঁচলের ধারা চোখ ভর্তি অশ্রু মুছে অষ্টাদশী কন্যাকে নিয়ে যেতে লাগলো তার বরাদ্দ করা রুমে। যেতে যেতেই পিছু ফিরেই অশ্রুসিক্ত চোখে নিজের বড় বোন আর তার হবু বরের ধরে রাখা হাতের দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি দিল। নিজের অনুভূতি অতটাও জোরালো ছিল না এই বিয়ে নিয়ে, কিন্তু এই কয়দিনে যে স্বপ্ন সে বুনেছিল তা যেন মুহূর্তেই কাচের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে যেতে লাগলো তার প্রতিটি পদধ্বনিতে। ফারিহা নিজের ছোট বোনের সে অশ্রুযুগল চোখ দেখে মাথা নিচু করে কান্না আটকানোর চেষ্টা করল। আজ তার একটি ভুলের জন্য ছোট বোনটার চোখে কেমন একটা বিষাক্ত অনুভূতি দেখতে পেল। সেই বিষাক্ত অনুভূতি থেকে কি আদৌ মুক্তি পাবে তাদের আগের সুমিষ্ট সম্পর্কে, নাকি হারিয়ে যাবে তাদের সুমিষ্ট সম্পর্কে আড়ালে থাকা খুনসুটি হওয়া সেই সম্পর্ক? ভোর মা, কত বছর পর এলি আমাদের বাসায়। ফুপুকে তো ভুলেই গেছিস। আয় মা, ভেতরে আয়। আজ বিকেলেই তার আব্বুর সাথে ঢাকা এসেছে ভোর, তার একমাত্র ফুপির কাছে। ফারিহা আর রায়হানের বিয়ে সেই দিনই হয়ে গিয়েছে, তবে ফারিহা এখনও শ্বশুরবাড়ি যায়নি। তার একটাই কথা, সে মেডিকেলের পড়া শেষ করেই একেবারে শ্বশুরবাড়ি যাবে। রায়হানও এতে দ্বিমত পোষণ করেনি, কারণ সে তো তার প্রেয়সীকে নিজের মতো করে পেয়েছেই। তাই সেই দিন বিয়ে করিয়ে রায়হান তার পরিবারকে নিয়ে তাদের বাসায় ফিরে গিয়েছিল। কিন্তু এর মধ্যে যে এত সব কাণ্ড ঘটল, এতে কারোরই তেমন হয়তো এফেক্ট পড়েনি। কারণটা হলো ভোরের শান্তশিষ্ট স্বভাব।
ভোরের পরের দিন থেকে নিজেকে এসব থেকে আরও গুটিয়ে নেয়। এমনভাবেই নিজেকে আড়াল করে যে বাইরের আলোটাও তার জন্য বিষাক্ত লাগতে শুরু করলো। ফারিহা অনেকবার কথা বলার চেষ্টা করেছিল এই বিষয় নিয়ে, কিন্তু ভোর সেসবকে কেমন একটা তাচ্ছিল্য হাসি দিয়েই অন্য ব্যাপারে কয়েকটা কথা বলে সরে আসতো। আর ফারিহা যেহেতু মেডিকেলে পড়াশোনা করে, তাই তার এত সময় হতো না বাসাতে থাকার। যেটুকু সময় বাসায় থাকতো, এতে ভোরের সাথে এই 2 সপ্তাহে 3 বার দেখা হয়েছে। ভোরের বড় আম্মু ভোরকে নিজের মেয়ের মতো দেখলেও যখন নিজের পেটের মেয়ের সাথে ভোরের এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হলো, তখন কেন জানি তার বড় আম্মু তার সাথে খোলামেলাভাবে কথা বলতে দ্বিধাবোধ করত। আর বড় আব্বু তো সেই বিয়ের পরের দিনই কাজের উদ্দেশ্যে দেশের বাইরে আছে। ভোরের দাদু আব্দুলের 2 ছেলে, আফজাল আহমেদ, এক মেয়ে আফসানা, বড় ছেলের এক মেয়ে ফারিহা, এক ছেলে ফারহান, ছোট ছেলের এক মেয়ে ভোর, আর মেয়ের এক ছেলে আয়ান, মেয়ে অন্তি। ভোরের আম্মু ডেলিভারির সময় সিঁড়ি থেকে পড়ে যায়। এরপর প্রচুর ব্লিডিং হওয়ার কারণে ভোরকে জন্ম দিয়েই মারা যায়। এরপর থেকে ভোরকে দেখাশোনা তার বড় আম্মুই করত। তার আব্বুও তখন থেকেই ভেঙে পড়ে, কিন্তু মেয়ের দিকে তাকিয়ে সে নিজেকে শক্ত করে রাখে। এরপর সকল সুযোগ সুবিধার দিকে খেয়াল রেখেই আর বিয়ে করেনি আহমেদ। কিন্তু ব্যবসার কাজে উনি নিজেকে এমনভাবেই জড়িয়েছে যে মেয়ের দিকে ঠিকঠাক খেয়াল দিতে পারতো না। অনেক সকাল করেই উনি অফিসে চলে যেত, আবার আসতো অনেক রাত করেই। তখন ভোর বেশিরভাগ সময় ঘুমিয়েই থাকতো। যখন ঘুম থেকে উঠে আব্বুকে দেখতো না, তখন অনেক কান্নাকাটি করতো। বড় আম্মু আর ফারিহা তখন তাকে সামলে নিয়ে তার আব্বুর সাথে ফোন করে কথা বলিয়ে দিত। তার আব্বুও শত কাজের মাঝে মেয়ের সাথে ঘন্টার পর ঘন্টা লাইনে রেখে কথা বলতো, আর ব্যবসার কাজও করতো। কিন্তু সময়ের ব্যবধানে ধীরে ধীরে তা কমতে থাকলো। ভোর যখন তার আব্বুকে ফোন দিত, তখন তার আব্বুও কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিত। আগে ঘন্টার পর ঘন্টা কথা হলেও তখন আব্বুর সাথে 2 মিনিটও কথা বলতে পারতো না। আব্বুর ভীষণ ব্যস্ততায় মেয়েটা কেমন নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নিল। কারোর সাথে তেমন একটা কথা বলতো না। মাঝে মাঝে পরিবারের সাথে চঞ্চলময়ী রূপ বের হলেও সেই চঞ্চলতা এখন আর তেমন একটা চোখে পড়ে না। মাঝে মাঝে তার যখন অসুখ হতো, তখন আব্বুর জায়গায় বড় আব্বু বা বড় আম্মুকে কাছে পেত, কিন্তু নিজের আব্বুকে চোখের দেখাও দেখতো না। চোখের পলকেই 10 বছর পার হয়ে যায়। সেই 8 বছরের কিশোরী অষ্টাদশীতে পদার্পণ করে। কিছুদিন আগেই এইচএসসি পরীক্ষা দিয়েছে সে। আর পরীক্ষা শেষ হতেই বিয়ে নিয়ে এত কিছু ঘটল। নিজের ভেতরে এমনভাবেই নিজের কষ্টগুলোকে গুটিয়ে রেখেছে যে কারোর সাথেই মন খুলে কথাও বলতে পারে না, আর না প্রকাশ করতে পারে নিজের দুঃখ বিলাসের সমাহার। আগে ফারিহা তার সঙ্গী ছিল, তবে এখন তার সাথেও দূরত্বটা সে নিজে থেকেই বাড়িয়েছে। এত কিছু ঘটেছে যে জীবনের সমীকরণ মেলাতে সে বড্ড হাঁপিয়ে গেছে। এই জীবনে আর কত কিছুই আর দেখবে। এর মধ্যে আবার তার আব্বুর আরেক সিদ্ধান্ত শুনিয়ে দিয়ে গেল। কালকেই নাকি তাকে ফুপির বাসায় নিয়ে যাবে। ভোর যখন বলল যে সে এখন যেতে ইচ্ছুক নয়, তখন তার আব্বু তাকে ধমক দিয়ে চুপ করিয়ে তার উপর কথা বলতে নিষেধ করে দিল। আর সেও তখন আর কিছু বলেনি। এমনিতেই এখানে কেমন দম বন্ধ করে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাই সেও ভাবলো একটু রিফ্রেশমেন্টের জন্য ফুপির বাসা থেকে ঘুরিয়ে আসুক। একমাত্র ফুপিকেই সে নিজের মায়ের মতো করে ভালোবাসে। ফুপিটাও তার জন্য একেবারে পাগল। সকাল সকাল তারা রওনা দেয়। এতে ওই বাড়ির কেউ তেমন কোনো বিরোধ করতে দেখেনি। ভালোই হয়েছে একদিকে, সে এমনিতেও অশান্তি চায় না। আহমেদ নিজের গাড়ি করেই ড্রাইভ করে চট্টগ্রাম থেকে শুধু ঢাকা আসে। আর আস্তে আস্তে একদম দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। ভোর সারাটা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে, কারণ সে জার্নি করলেই কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। এইরূপ কথাগুলো স্মরণ করেই ফুপিকে দেখে হালকা হেসে সালাম দিল। আহমেদ ভাই, ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছো যে? মেয়েটাকে নিয়ে ভিতরে আসো। কত দূর থেকে মাটা আমার জার্নি করেছে, মুখটা একদম শুকিয়ে গেছে রে সোনাটার। নিজের রুমে গিয়ে একদম গোসল করে খেয়ে এরপর রেস্ট নিবি, ঠিক আছে? ফুপির কথায় ঘাড় নাড়িয়ে সম্মতি দিল। আফসানা তাড়াতাড়ি তার ভাই আর ভাইজিকে নিয়ে ভিতরে নিয়ে আসলো। আফসানার বিয়ে ঢাকাতেই দেওয়া হয়। এখানে অনেক বড় জায়গা নিয়েই 2টো ডুপ্লেক্স বাড়ি আছে। একটি আফসানাদের, আরেকটি তার ননদের। আফসানার স্বামীও একজন ব্যবসায়ী। ছেলে আয়ান পড়াশোনা শেষ করেই বাবার সাথে বিজনেস করছে কিছুদিন হলো। আর মেয়ে অন্তি এবার ভোরের সাথে এইচএসসি দিয়েছে। ভোরকে তার ফুপি উপরের 2য় রুমটা দেখিয়ে দিল। ওই পথ অনুসরণ করেই যেতে থাকলো সে। আপাতত তারও বিশ্রাম প্রয়োজন। ভোর যেতেই আহমেদ ড্রয়িং রুমের সোফায় বসলেন। গিয়ে বসলো। ভাইকে গোসল করার জন্য বললেও সে তাতে দ্বিমত প্রকাশ করে। বোনের সাথে কিছু কথা আছে বলেই সোফায় বসতে বলল।
ভাইয়ের এরূপ কথায় সে আগে থেকেই তৈরি করা নাস্তা নিয়ে সামনে বসে। তার ভাই কি বলে তা শোনার জন্য ভাইয়ের দিকে তাকালো। আহমেদ ভাই, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে যে, সব কিছু কি ঠিক আছে? তুমি হঠাৎ করে মেয়েকে এত বছর পর নিয়ে আসলে? বোনের কথায় নিজের ভেতরে আটকে রাখা দীর্ঘশ্বাসটি ফেলল। এরপর একে একে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে অবাক নয়নে তাকিয়ে থাকলো ভাইয়ের দিকে। সব শুনে ভোরের জন্য খারাপ লাগলো। একটা মেয়ের বিয়ে ভাঙা আর সেই বরের সাথে নিজের চাচাতো বোনের সম্পর্কে জোরে বিয়ে হওয়া, এটা ঠিক কতটা ভোরের জন্য অপমানজনক তা ওই লোকগুলো বুঝলো না। সাথে মেয়েটাকে একলা ছেড়ে দিল নিজের হালে। এরা কি আদৌ মানুষ? অবশ্য এরা নিজের রক্তের সম্পর্ক আছে দেখেই এখন এদের কটূক্তি করতে পারছে না। কিন্তু এতটুকু মেয়ের প্রতি তো তারা অন্যায় করেছে। এর মধ্যে মেয়েটাকে যে আগলে রাখবে তার বিন্দুমাত্র চেষ্টাও করেনি। আহমেদ ভাইটার উপরেও রাগ উঠছে এখন। মেয়েটার যত্ন কখনোই তার ভাই নিতে পারেনি। শুধু কি টাকা পয়সা দিয়ে সব দিলেই কি খুশি থাকে একটা মানুষ? হুম, পারে না। কিন্তু আহমেদ ভাই এই জিনিসটা কখনোই বুঝেনি। এখন কেন যে মেয়ের জন্য তার এত চিন্তা হচ্ছে এটার কারণেই বুঝতে সক্ষম হচ্ছে না। ভাইয়ের কথায় নিজের ভাবনা রেখে তার দিকে তাকালো। সব তো শুনলি বোন আমার। এখন ওই বাড়িতে মেয়েটাকে একা রেখে শান্তি পাচ্ছিলাম না। আর বিজনেসের কাজে কয়েক মাসের জন্য আমাকে ইতালি যেতে হবে। তাই ভেবেছি এখন থেকে এখানেই তোর কাছে মেয়েটা থাকবে। আমি সবকিছুর খরচা সময় মতো পাঠিয়ে দেব। ভাইয়ের কথা শুনে আফসানা খুশি হলো একদিকে। মেয়েটাকে অনেক আগেই নিজের কাছে রাখতে চেয়েছিল, কিন্তু এতে ওই পরিবার রাজি ছিল না। তাই আগ বাড়িয়ে আর কিছু বলেনি। কিন্তু এত বছর পর ভাইয়ের মুখে নিজের ইচ্ছের কথা শুনে খুবই খুশি হলো, কিন্তু খরচের কথা শুনে রাগও হলো। আহমেদ ভাই, মেয়ে যখন আমার এখানে থাকবে তখন তার ভরণ পোষণের দায়িত্ব আমার। তোমার বোনের জামাই কিন্তু গরিব না, উপরওয়ালা দয়ার অনেক ভালো পজিশনে আছেন। তাই আমার এই মেয়েটাকে নিয়ে এত ভরণ পোষণের কথা না উঠলে আমি খুশি হব। বোনের এরূপ বাচ্চা সুলভ কথায় আহমেদ কৃতজ্ঞতার হাসি দিল, কিন্তু আগ বাড়িয়ে আর কিছু বলেনি। যখন দেওয়ার কাজ তখন সে ঠিক পাঠিয়ে দেবে। পুরো পরিকল্পনা করেই সে এখানে নিজের রত্নটাকে রাখতে এসেছে। মেয়েটার জন্য তার বুকটা কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে। কিন্তু এই বোনটা তার রত্নের সঠিক যত্ন করবে। বোনের জামাইটাও ভোরকে নিজের মেয়ের মতোই আদর করে। কোনো সমস্যা হবে বলে মনে হয় না। তাই নিশ্চিন্তে সে এখন ইতালি যেতে পারবে। বোনের সাথে আরও কিছু প্রয়োজনীয় কথা বলে হাতে একটি ফাইল দিল। এতে ভোরের যাবতীয় সকল কাগজপত্র ছিল। 1 মাস পরেই রেজাল্ট, তাই এখানে ভালো একটি ভার্সিটিতে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে দিল। এরপর নিজের দেরি হচ্ছে বলে হাতের ঘড়ি দেখে বোনের থেকে তাড়াতাড়ি বিদায় নিয়ে ওপরের রুমের দিকে তাকিয়ে বের হয়ে গেল সদর দরজা দিয়ে। বোন তাকে খেয়ে যেতে বলল, কিন্তু ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে দেখে না খেয়ে আহমেদ বেরিয়ে গেল। আফসানা এসবে খুবই বিরক্তি বোধ করল, কারণ আহমেদ সব কিছুতে এভাবেই তাড়াহুড়ো করে। তাই আর কিছু বলেনি। কিন্তু মেয়েটাকে না জানিয়ে এভাবে বিদেশ পাড়ি দেওয়া কি আদৌ ঠিক হচ্ছে? মেয়েটা এমনিতেই ব্যথিত, এরপর এসব শুনে যদি হিতের বিপরীত হয় তখন? আর কিছু ভাবতে পারল না সে। ভাইকে বিদায় জানিয়ে রান্নাঘরে ছুটল। একটু পরেই সবাই অফিস থেকে চলে আসবে, নাস্তার আয়োজন করতে হবে, সাথে বোরকেও খাওয়াতে হবে। মেয়েটা সেই সকাল থেকে নাকি কিছুই খায়নি। মামনি, আব্বু এলে একসাথে খাবো, তুমি আব্বুর জন্য খাবার দিলে না যে? কিছুক্ষণ আগে ভোর গোসল করে নিচে নেমেছে। কোমর সমান ঘন কেশ রাশিগুলো বৃষ্টির ঝিরিঝিরি ফোঁটার মতো জল পড়ছে, আর সাথে ভিজিয়ে দিচ্ছে গাঢ় নীল রঙের জামাটাকে। মাথাটা ওড়না দিয়ে ভালোভাবে ঢেকে রাখা হলেও চুলগুলো ওড়নাতে ঘিরেও দৃশ্যমান হচ্ছে কোমরের আরও 2 ইঞ্চি নিচ দিক পর্যন্ত। কিছুদিন আগেই সমান করেই চুলগুলোকে পার্লার থেকে সমান করিয়ে এনেছে, না হলে সেই চুল আরও এবড়ো থেবড়োভাবে হাঁটুর কবজির মধ্যে অবস্থান করত। আপাতত স্নিগ্ধ মুখটাতে বাহ্যিক প্রসাধনী ছাড়াই যেন আরও স্নিগ্ধ লাগছে ফর্সা হলদে রঙের ত্বকটাতে। পেটের মধ্যে মনে হয় ইঁদুরগুলো পালাক্রমে হাঙ্গামা করছে। তাই তাড়াতাড়ি ভেজা চুলগুলো ভালোভাবে না মুছিয়েই বেরিয়ে পড়েছে রুম থেকে। উদ্দেশ্য নিচে গিয়ে আগে পেটের ইঁদুরগুলোকে ঠান্ডা করা। আর যাওয়া মাত্রই তার ফুপি তাকে তাড়াতাড়ি টেবিলে খেতে বসিয়ে দিল। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে তাই তাড়াতাড়ি খেতে বলল। কিন্তু টেবিলে তার আব্বুকে না দেখে তার ফুপি, যাকে সে ছোট থেকেই মামনি বলে ডাকতো আর এখনও ডাকে, তার দিকে প্রশ্নবোধক চোখে তাকিয়ে থাকতো। আফসানা আমতা আমতা করতে লাগলো। মেয়েটাকে এখন কি জবাব দিবে? সরাসরি বলবে যে তোর বাবা তোকে আমার দায়িত্বে রেখে কয়েক মাসের জন্য ইতালি যাচ্ছে, আর সেটা তোকে বলার প্রয়োজন বোধও করেননি? নাকি কথাটাকে অন্যভাবে বলবে, যাতে মেয়েটা কষ্ট না পায়? উফ, কি যে বলবে! তবুও কিছু তো একটা বলতে হবে। কি হলো মামনি, তুমি কিছু বলছো না যে? আসলে
হয়েছে কি মা, আহমেদ ভাইয়ের অনেক জরুরি একটা কল এসেছে। এখানে নাকি কোথায় ইমার্জেন্সি মিটিং হওয়ার কথা বলল। এরপর অল্প কিছু খেয়ে তোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করলেও বারবার কল আসাতে বেরিয়ে গেল। তোকে সময় করে ফোন করে বলবে। মামনির কথা শুনে আর কিছু বলেনি। নীরবে দীর্ঘশ্বাস ফেলে হাত ধুয়ে খাওয়ায় মনোযোগী হলো। আব্বুকে নিয়ে এসব ব্যাপারে আগে খারাপ লাগলেও এখন আর খারাপ লাগা আসে না। আফসানা ভোরকে এটা ওটা এগিয়ে দিচ্ছে, আর মেয়েটাকে মন ভরে দেখছে। কি নরম স্বভাবের তার ভাইয়ের মেয়েটা, যেন কোনো ঝড়ো হাওয়া আসলেই একদম নুয়ে পড়বে। এই যে মর্নিং কুইন, কেমন আছিস সোনা? হঠাৎ পুরুষালী কণ্ঠে খাওয়া থামিয়ে পিছু ফিরে দেখল। পরিচিত দুটি মুখ দেখে খাওয়া থামিয়েই মুচকে হাসি দিল। দুইজন এগিয়ে আসলে একজন ভোরের মাথায় হাত বুলিয়ে দিল। ততক্ষণে ভোর অল্প খেয়ে উঠে পড়ল। সালাম দিল দুজনকেই। সালামের উত্তর দুজনই দিল। কেমন আছিস ভোর মামনি? আলহামদুলিল্লাহ বাবাই। তুমি কেমন আছো? আর আয়ান ভাইয়া তুমি? আমরা অনেক ভালো আছি, আর তোকে দেখে আরো বেশি ভালো হয়ে গেছে। আয়ানের কথাতে ভোর হালকা হাসল। আয়ানের বাবা তৌসিফ খান আর আয়ান মাত্রই অফিস থেকে ফিরেছে। আফসানা তাড়াতাড়ি এসে তাদেরকে কফি দিল আর ভোরকে চা। সবাই মিলে টুকটাক আলাপ করলো, আর সাথে সন্ধ্যার নাস্তা শেষ করে যে যার রুমে চলে গেল। আপাতত ভোর রুমে এসেই দরজা আটকে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তখনই দরজায় টোকা পড়ল। দরজা খুলে সামনে আয়ানকে দেখে কিছুটা ঘাবড়ালো। পরক্ষণেই নিজেকে সামলে, আয়ান ভাই, তুমি হঠাৎ এখানে? কেন, আমি কি আমার মর্নিং কুইনের কাছে আসতে পারি না? সেটা নয়, তুমি তো ফ্রেশ হতে গিয়েছিলে, এত তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গেল? আরে, এখন ফ্রেশ হওয়ার থেকে ইম্পর্ট্যান্ট একটা কাজ করতে হবে, নাহলে পরে তোর অনেক কষ্ট হবে। এইরূপ কথায় ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো আয়ানের দিকে। এমনকি আজ যেটা তার ঘরের সামনে দাঁড়িয়ে করতে হবে, আর তার কষ্ট হবে মানে কি বলছে কিছুই বুঝতে পারছে না। এসব ভাবনার মাঝেই আয়ান হাতে একটি নতুন টাওয়েল এগিয়ে দিল। চুলগুলো মুছে নে মর্নিং কুইন, নাহলে ভেজা চুলে জ্বর বাঁধিয়ে বসে থাকবে। আয়ানের কথায় নিজের চুলে হাত দিয়ে দেখলো চুলগুলো এখনো ভিজা। আয়ান টাওয়াল দিয়েই চলে গেল ফ্রেশ হতে। ভাইয়ের এরকম যত্ন দেখে ভোর খুব খুশি হলো। দরজা আটকে মাথা থেকে ওড়না ফেলে চুল মোছায় মনোযোগী হলো। চুল ঘন হওয়ায় সহজে শুকায় না, তার জন্য ফ্যান ছেড়ে রাখতে হয়। কিন্তু আজকের ঠান্ডাটা মোটামুটি ভালোই পড়েছে, তাই ফ্যান বন্ধ। সে ঠান্ডা একদমই সহ্য করতে পারে না। যতটুকু পেরেছে মুছেছে। এরপর লাইট জ্বালানো অবস্থাতেই তাড়াতাড়ি শুয়ে পড়ল। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের সব ঘুম নেমে আসলো দু চোখের আদলে। নতুন সকাল মানেই নতুন একটি দিনের সূচনা। রয়েছে নতুন কিছু আশা, আবার নতুন কিছু নিরাশা। কেউ আরামে ঘুমায় তো কেউ আবার সেই আরামের ঘুম নষ্ট করে কর্মব্যস্ততায় ছুটে যায়। তৌসিফ আর আয়ান আজ তাড়াতাড়ি অফিসে যাবে, তাই তাড়াতাড়ি উঠে নাস্তার টেবিলে বসলো। 8টা বেজে গেছে অলরেডি। ভোরের আবার সকালে ওঠার অভ্যেস, তাই সেও উঠে পড়েছে। আফসানাকে নাস্তা বানানোর কাজে হেল্প করতে চাইলে তাকে সুন্দর করে টেবিলের চেয়ারে বসিয়ে রাখে। বেশি জোর করলে চোখ গরম করলেই ভদ্র বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বসে থাকে। কিরে, এভাবে গাল ফুলিয়ে রেখেছিস কেন? গাল ফুলালে কিন্তু তোরে ঠিক পটকা মাছের মতো লাগে। আয়ানের কথায় ভোর ভেঙচি কেটে নাস্তা খাওয়ায় মনোযোগী হলো। হোমা, মর্নিং কুইন ভেংসি কাটতেও জানে নাকি? কথাটা বলেই ভোরের মাথায় আলতো করে একটা টোকা দিল। তৌসিফ গলা খাকারি দিলে আয়ান আর কিছু বলল না। তৌসিফ খাবারের ফাঁকে ফাঁকে ভোরকে এটা ওটা জিজ্ঞেস করছে, আর সেও ভদ্র মেয়ের মতো আস্তে আস্তে করে জবাব দিচ্ছে। আফসানাকে বলল যে ভোরকে নিয়ে বিকেলে কোথাও নিয়ে ঘুরে আসতে। এভাবে ঘরবন্দি থাকলে আরও খারাপ লাগবে মেয়েটার। কাল রাতে স্ত্রীর থেকে সবটা শুনেছে। সেগুলো শুনে আহমেদের উপর রাগও উঠেছিল। কিন্তু কি আর করার, মেয়েটাকে সে নিজেও তার কাছে রাখতে চেয়েছিল বহুকাল আগেই। একদিকে ভোরের মা তার দুঃসম্পর্কে বোন হয়, সাথে বোনটার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তাই মেয়েটাকে দেখলেই বোনটার কথা খুব মনে পড়ে। আহমেদ সবসময় কাজের জন্য বাইরে থাকে, তাই মেয়েটিকে নিজের কাছে রাখতে চেয়েছিল। ওই বাড়ির লোকগুলো অতটা খারাপ না, তবে মা মরা মেয়েটাকে যে আলাদা একটা যত্নের প্রয়োজন হয় সে যত্নটা সে পায়নি, তাই তো নিজের কাছে রাখতে চেয়েছিল। কিন্তু ওই বাড়ির লোকগুলো নাকচ করে এই ব্যাপারে, যার জন্য পরে আর জোর করতে পারেনি। কিন্তু তারা এরকম অন্যায় ওর সাথে করতে পারলো? অবশ্য পুরোটা দোষ ওদেরকেও দেওয়া যায় না, কিন্তু পরোক্ষভাবে তো না থাক পুরনো কথা। এখন মেয়েটা তাদের কাছে আছে, তাই মেয়েটাকে সর্বোচ্চ খুশি রাখার দায়িত্ব এখন তাদের। সবাই আমাকে ফেলে নাস্তা করতে বসে গেছো, এটা কিন্তু ঠিক না আব্বু। আম্মু, ভাইয়া তুমিও বসে গেলে।
হঠাৎ মেয়েলি কণ্ঠে সবাই সিঁড়ির দিকে তাকালো। গোলগাল উজ্জ্বল শ্যামলা মেয়েটি সিঁড়ির প্রতিটি ধাপ পার করে টেবিলের দিকে অগ্রসর হচ্ছে। পরনে তার ঢোলা মেয়েলি গেঞ্জি, যা হাঁটুতে ছুঁয়েছে। ঘুমের আদল এখনো মেয়েটির মুখে লেগে আছে। সে তাড়াতাড়ি গিয়ে ভোরকে জড়িয়ে ধরল। ওই, মর্নিং। তুই আমার সাথে কথা না বলেই কালকে ঘুমিয়ে গিয়েছিলি? কতক্ষণ তোকে ডেকেছিলাম, তোর খবর আছে? এইরূপ কথা শুনে ভোর চোখ তুলে তাকানোর চেষ্টা করলো মেয়েটিকে দেখার জন্য, কিন্তু এমনভাবেই জড়িয়ে ধরেছে যে ঘাড়টাই ফেরাতে পারছে না। অন্তরে তুই যেভাবে ধরেছিস, এতে মর্নিং কুইন তো ঘাটটাই ফেরাতে পারতেছে না। স্যার ওকে। আয়ানের কথায় অন্তি তাড়াতাড়ি ভোরকে ছেড়ে দিল। ছেড়ে দিয়েই কেবলা কান্তের মতো হেসে দিল। অন্তু, আমি তো তোর কথা জিজ্ঞেস করেছিলাম মামনির কাছে, তুই নাকি তোর আন্টির বাসায় ছিলি। হ্যাঁ রে, অনেক দিন পর দাদাভাই অস্ট্রেলিয়া থেকে এসেছে, তাই তো তাকে দেখতে গিয়েছিলাম। পরে মাম্মাম বলল যে 2 দিন থেকে যেতে, তাই থেকে গেলাম। পরে শুনি তুই এসেছিস, তাই তো শুনতেই তাড়াতাড়ি তোর কাছে চলে এসেছি। কিন্তু এসেই দেখি মহারানী ঘুমের দেশে। অন্তির মন খারাপের কথায় ভোরেরও মনটা খারাপ হয়ে গেল, আর এভাবে সবার সামনে বলায় কিছুটা লজ্জাও পেল। হয়েছে হয়েছে, থাক, আর লজ্জা পেতে হবে না। তুই এসেছিস, এটাই অনেক। পরীক্ষাও শেষ, এইবার অনেক মজা করব তোর সাথে। তুই তো ঢাকা শহর দেখিসনি, এইবার পুরো ঢাকা শহর ঘুরবো তোকে নিয়ে। হয়েছে আম্মু, এবার সুন্দর করে বসে খাবারটা খা। তোর মামনি আছে এখানে, তোমাদের সুযোগ মতো ঘুরিয়ে আনা হবে। তবে একা একা কোথাও বের হওয়ার পারমিশন নেই। তোমার দাদাভাই কিন্তু এখন দেশে আছে, কথাটা মাথায় রেখো। তৌসিফের কথায় অন্তি মুখটাকে একটুখানি করে ফেলল। তাদের স্ট্রিক্ট ম্যান চলে আসছে, এখন তো যেখানে সেখানে ঘোরাও যাবে না। এতদিন কত আনন্দ এখানে সেখানে ঘুরেছিল। যদি দাদাভাইয়ের কানে এসব যায় তাহলে মায়ের একটাও মাটিতে পড়বে না, সব তার গালের মানচিত্র পাল্টাবে। উফ, আব্বু, ভয় কেন লাগাও? দাদাভাই আমাকে অনেক আদর করে। হ্যাঁ, সে তো করেই। তবে তার কথা অমান্য করলে তখন যে ধমকটা পড়ে, সেটা শুনে তখন তো ঠিকই নাকের পানি চোখের পানি এক করে ফেলিস। ভাইয়া, তুমি কিন্তু। আর বলতে পারল না, সবাইকে নাস্তা খাওয়ার জন্য আফসানা চুপ করিয়ে দিল। ভোরের জন্য প্রশ্ন জাগলেও তেমন প্রতিক্রিয়া দেখায়নি। তবে ওদের ভাই বোনের খুনসুটি দেখে ভালোই লাগলো। এরপর একে একে নাস্তা সেরে যার যার কাজে চলে গেল। ভোরকে অন্তি নিজের রুমে নিয়ে গেল। তুর্না হলো তৌসিফের বোন। ওদের বাড়ির পাশেই যে ডুপ্লেক্স বাড়িটি আছে সেখানেই থাকে। তৌসিফের একমাত্র বোন হচ্ছে তুর্না। তুর্নার হাজব্যান্ড রনাফ শিকদার, যিনি তৌসিফের খুব ভালো বন্ধু। বন্ধুকে ভালোবেসে বিয়ে করেছে তুর্না। তাদের বলতে গেলে অল্প বয়সেই বিয়ে হয়েছিল। তুর্নার 2 ছেলে, একজন বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এখন তুখোড় রাজনীতি করছে, সাথে বাবার ব্যবসাটাও দেখাশোনা করছে। আর ছোট ছেলে মাস্টার্সে পড়াশোনা করে। তৌসিফ তার বোনকে দূরে রাখতে চায়নি, আর অনাফেরও বাবা মা নেই। নিজের ভাইয়ের তুল্য বন্ধুর সাথেই বিশাল বড় এরিয়াতে জায়গা কিনে দুজন মিলে এরপর নিজেদের 2টা অট্টালিকা তৈরি করে। আজ বহু বছর ধরেই এখানে নিজেদের স্থায়িত্ব রয়েছে। তবে আগে থেকে আভিজাত্য যেন চারদিকে নিজেদের সৌন্দর্য আরও বাড়িয়েছে 4 গুণ। সকালের মিষ্টি ভোরের আদলে দিনটি স্বচ্ছ হতে শুরু করে। সাথে আছে নানান ধরনের পাখির কলকাকলি। নিরিবিলি জায়গায় এর বহরের নিরিবিলি জায়গায় এর বহরের ছন্দ যেন আরও ভারী ঠেকে। তাই তো সেই ভারী ছন্দের আদলে সাধের ঘুমটা আর টিকল না। ঘুমপরীরা হঠাৎ করেই উধাও হয়ে গেল নিজের অক্ষের আদল থেকে। পিটপিট করে চোখ খুলল ভোর। কালকে অনেক রাত করেই ঘুমিয়েছিল সে, তাই তো এত তাড়াতাড়ি ঘুম ভাঙায় প্রচণ্ড বিরক্তিবোধ করল। অন্তির সাথে সারাদিন আর রাত অনেক গল্প করেছে, সাথে দেখে কোরিয়ান ড্রামা। অন্তির এসব ড্রামা দেখতে এত ভালো লাগে যে সে মাঝে মাঝে এসব দুনিয়ায় হারিয়ে যায়। ভোর এমনিতে রিলস দেখতে পছন্দ করে, কিন্তু অন্তির সাথে সঙ্গ দিতে সেও কোরিয়ান ড্রামা দেখা শুরু করে রাত 9টা থেকে মধ্যরাত 3টে পর্যন্ত। এরপর দুইজনই আর চোখ খোলা রাখতে পারেনি। দুইজনই যেভাবেই পেরেছে সেভাবেই ভোরের রুমে এলোমেলোভাবে শুয়ে পড়েছে। আর মোড়া ভেঙে ভোর যখন উঠতে যাবে তখন নিজের পেটের দিকে ভারী কিছু অনুভব করে। সাথে সাথে সেই দিকে অবাক নজরে তাকিয়ে থাকে। অন্তি ভোরের পা একটা জড়িয়ে ধরে রেখেছে, সাথে তার নিজের পা ভোরের পেটের উপর রাখে। ছোট বাচ্চাদের মতো ভোরের ঠিক উল্টো হয়ে শুয়ে আছে। অন্তির মুখে লালা সব পায়ে পড়েছে। এতে তার মুখ পাটা কেমন চ্যাটচ্যাটে হয়ে আছে। আস্তে আস্তে করে ভোর তার পেটের উপর থেকে অন্তির পা সরিয়ে দেয়। এরপর একটু
সামনে এসে অন্তির মাথাটা তার পা থেকে সরিয়ে ঠিকভাবে একটা বালিশে রেখে দেয়। এরপর নিজের ঘন চুলগুলো খোপা করে ওয়াশরুমে ঢুকে। অ্যালার্মের শব্দে কারোর ঘুমের মধ্যে জানান দিল আজকের মতো তার ঘুমের সমাপ্তি। কাজের প্রারম্ভিক দিনের সূচনা হতে চলেছে। তাই তো 6টা বাজতেই শব্দের তরঙ্গে সজাগ হলো তার মস্তিষ্কের নিউরনগুলো। কোমর পর্যন্ত পাতলা কম্বলটি সযত্নে সরিয়ে দিল একপাশে। এরপর উঠেই নিজের মাংসযুক্ত পেশিগুলো কিছুটা ব্যায়ামের মতো করে পাকাতে লাগলো এক পাশ থেকে ওই পাশ। এরপর উঠেই নিজের বরাদ্দকৃত জিম রুমে গেল। একে একে করতে লাগলো নিজের এক্সারসাইজ সরঞ্জাম দিয়ে ডেইলি রুটিনের এক্সারসাইজগুলো। ঠিক 1 ঘন্টা এক্সারসাইজ করেই থামলো। আজকে খুব দ্রুতই পার্টি অফিসে যেতে হবে তাকে। সেখানে ভোটের সম্প্রচার করার জন্য মিটিং ডাকা হয়েছে। মন্ত্রী পদে তাকে সিলেক্ট করা হলেও সে এতে আগ্রহ প্রকাশ করেনি। শখের বশে রাজনীতি করে সে। সব দিকেই তার এমন নিখুঁত কাজ থেকে সকলের মনোযোগ আকর্ষণ করেছে। ছোট হোক বড় হোক সকল কাজেই তার উপস্থিতি কাম্য করে সকল পরিচিত ব্যক্তিরা। তবে সব জায়গায় সে উপস্থিত থাকতে পারে না। কিন্তু আজ উপস্থিত সে নিজে থেকেই হওয়ার আহ্বান জানিয়েছে। গুরুত্বপূর্ণ কিছু কাজ সেখানে খোলাসা করা হবে। জিম রুম থেকে বের হয়েই ওয়াশরুমে ঢুকলো। একেবারে শাওয়ার নিয়েই বের হলো। কনকনে ঠান্ডায়ও তার শরীর কাবু করতে পারল না ঠান্ডা পানির সমারোহে। কোমরে পরিধান করা টাওয়াল খুলেই সরিয়ে নিল কালো রঙা টি শার্ট আর ট্রাউজার। এরপর নিজস্ব টেবিলের কর্নারে থাকা মিনি কফি মেকারে তিক্ত স্বাদের কফি তৈরি করলো সযত্নে। সেই তিক্ত কফির আদলে ঢালতে ঢালতেই জরুরি একটা ফোন কল অ্যাটেন্ড করলো। কথাতে বিভোর হতে হতেই নিজের রুম পেরিয়ে মিনি ছাদের বারান্দায় প্রবেশ করলো। একদম সাদা মাটা বারান্দায় লাগিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন প্রজাতির ফুল, যা আনা হয়েছে বিভিন্ন প্রদেশ থেকে। সেই ফুলের সমারোহে আপাতত তার দৃষ্টিপাত নেই। সে আপাতত ফোন কল আর কফির তিক্ত স্বাদ পান করতে ব্যস্ত। এদিকে ভোর নিজের কাজ করে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়। মুখে পানি দেওয়ার কারণে ফোঁটা ফোঁটা পানির আস্তরণ পুরো মুখের চারিপাশে ছড়িয়ে আছে। সামনের কিছু চুলের অবশিষ্টাংশ লেপ্টে আছে কপাল আর গালের একপাশে। নিজেকে প্রকৃতির মধ্যে একটু উপলব্ধি করার জন্য তার রুমে থাকা মিনি ছাদ সিস্টেম বারান্দায় চলে গেল। যেহেতু এখন অনেকটাই ঠান্ডা পড়েছে তাই চাদর নিতে চাইলেও কেন জানি নিতে ইচ্ছে করেনি। অন্য একপাশেই ঝুলিয়ে রেখেছে। পরনে আছে গতকালকের পরা সাদা চুড়িদার গোল জামা। বারান্দার গ্লাস সরিয়ে পা রাখল। মুহূর্তেই শীতের কনকনে ঠান্ডা বাতাস পুরো শরীরে ছড়িয়ে পড়ল। দাঁতে দাঁত চেপে সেই ঠান্ডা শুয়ে নিল। ঠান্ডার ধাত থাকলেও তা পরোয়া করল না আপাতত। সে বাতাসের আদলে কখন যে তার ঘন চুলের গোছা আলগোছে খুলে গেল সে খবর কি আদৌ সেই অষ্টাদশী কন্যার আছে? না, নেই তো। সে তো ব্যস্ত প্রকৃতি বিলাস করতে। চারিপাশে সূর্যের আলোড়ন ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। সে হালকা রোদের ঝলকানি ভোরের মুখের আদলে পড়ল সযত্নে। মুখে বিদ্যমান থাকা পানির কণাগুলো রোদের স্পর্শে জীবন্ত ফোঁটা মনে হচ্ছে যেন। ভোর কিছুক্ষণ মুগ্ধ হয়ে চারিপাশ দেখতে লাগলো। তবে বেশিক্ষণ দেখতে পারল না। হঠাৎ কেমন এক অনুভূতি হলো। মনে হচ্ছে কেউ একজন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আশেপাশে পর্যবেক্ষণ করলে কাউকেই দেখতে পেল না সে। বাম দিকে তার তুন্না আন্টিদের বাড়ি, কিন্তু সেখানেও কাউকে দেখতে পেল না। নিজের ভুল ভেবে তাড়াতাড়ি নিজের ওড়না ঠিক করে ভেতরে ঢুকে গেল। এমনিতেই প্রচণ্ড ঠান্ডা লাগছে তার। মনের শখে প্রকৃতি বিলাস করলেও এখন মনে হচ্ছে জমে যাবে সে। দুপুরের শেষ দিকে বিকেলের শুরুর মুহূর্তে আফসানা, অন্তি আর ভোরকে নিয়ে বের হলো। উদ্দেশ্য শপিং মল আর বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। আয়ান সাথে সঙ্গ দিতে চেয়েছিল, তবে কাজের চাপে সে কাজ আর হলো না। তাই আফসানাই তাদের নিয়ে বের হলো। ভোর আজকে হালকা পিঙ্ক কালারের চুড়িদার পরেছে, মাথায় মার্জিতভাবে ওড়না দেওয়া। অন্তি ব্ল্যাক হোয়াইট সংমিশ্রণের টু পিস পরেছে আর মাথায় ব্ল্যাক হিজাব। ভোর সাধারণত হিজাব পরে না। ঘন চুল হওয়াতে হিজাব বাঁধলে মাথায় ব্যথা ওঠে খুব। তাই যতটুকু পারে ঘোমটা দিয়েই সচরাচর চলাফেরা করে। তিনজনই গাড়িতে উঠল। এরপর ড্রাইভার গাড়ি স্টার্ট দিলে নিজস্ব গন্তব্যে তারা চলতে লাগলো। শপিংয়ে ঢুকেই ভোরের জন্য কয়েকটা ঘরে পরার জন্য টু পিস আর কয়েকটা চুড়িদার গোলজামা কিনলো। মেয়েটা চুড়িদার গোলজামা পরতেই বেশি পছন্দ করে। অন্তে কিছু প্রয়োজনীয় জিনিস কিনলো। এরপর মেয়েদেরকে নিয়ে রেস্টুরেন্টে যেতে লাগলে তারা বাদশাদের রেস্টুরেন্টের পাশে ফুচকার স্টলে যেতে। আফসানা বারণ করলে অন্তি ইমোশনালভাবে মাকে রাজি করায়। ভোরও এতে খুশি হয়। সে এতটা ছটফটে স্বভাবের নয়, তাই অন্তির মতো জোর করতে পারল না। এমনিতেই ফুচকা তার খুব ফেভারিট, ঝাল ঝাল ফুচকা। অনুমতি পেয়েই তারা ছুটল সেদিকে। দুজনই দুই প্লেট করে মোট 4 প্লেট নিমিষেই সাবার করল। আফসানাকে সাথলে সে বারণ করে দিল। এরপর পেমেন্ট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।
সন্ধ্যা হওয়ার আগে আগে বাড়ি ফেরার তারা তাদের। গাড়িটি ঠিক তাদের বাড়ির সামনেই থামলো। এরপর একে একে সবাই নেমে গেল। আম্মু, তুমি ভেতরে যাও, আমি ভোরকে নিয়ে কিছুক্ষণ এখানেই আছি। অন্তির কথায় আফসানা মুচকি হেসে সাবধানে থাকতে বলে ভেতরে চলে গেল। অন্তি এমনিতেই খুবই চঞ্চল, একটু স্থির থাকতে পারে না মেয়েটা। মর্নিং। তুই তো বিকেলে এদিকে আসিসনি, চল আমাদের এরিয়াটা তোকে ঘুরিয়ে দেখাই, সেই সাথে কিছু সেলফিও তোলা হয়ে যাবে। তোকে আজকে খুব সুন্দর লাগছে রে। মর্নিং, একদম স্নিগ্ধ পিঙ্ক রোজ। অন্তির কথায় মাথায় একটা গাঁটটা মারলো। উফ, মারলি কেন? আমার হিজাব যদি নষ্ট হয় না, তোরে আমি কিলামু। আর তুই যে আমারে পাম দিস সেই ব্যাপারে? আরে বইন, তোরে নিয়ে আর প্রশংসা করবো না। তোরে একটুও সুন্দর লাগে না? তোরে তো গোলাপি বানু লাগে রে। হয়েছে এখন। ভোর তৎক্ষণাৎ রেগে কিছু বলতে গেলে অন্তি তার হাত টেনে সামনের দিকে যেতে লাগলো। এরপর কিছুক্ষণ তারা বাগানে ঘোরাফেরা করলো। অনেক বড় এরিয়া, দেশি বিদেশি অনেক রকমের ফল ফুল আরও সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন গাছগাছরা আছে। আর একটু সামনে খুবই সুন্দর করে বাউন্ডারি করে একটি সুইমিং পুল করা। এরপর ওইখান থেকে একটু দূরে দোলনাও ঝুলানো আছে। অন্তি গিয়ে সেখানেই বসলো, সাথে ভোরকেও বসালো। দোলনাটা সেই না মর্নিং? ভোর মাথা দুলিয়ে সুন্দর বলল, দোলনাটা আসলেই খুব সুন্দর, অনেকটা বিছানা সিস্টেম, তবে সামনে খোলামেলা আর অনেকটা জায়গা আছে ভেতরে, অনায়াসে সেখানে দুজন শুয়ে থাকতেও পারবে। তার খুব পছন্দ হলো দোলনাটা। জানিস মর্নিং, এই দোলনা আমাকে দাদাভাই এনে দিয়েছে। একদিন দাদাভাইকে বলেছিলাম আমার দোলনাতে দুলতে আর বসে থাকতে অনেক ভালো লাগে। সেটা শোনার 2 সপ্তাহ পরেই ইতালি থেকে এই দোলনাটা এনে দিয়েছে। সেই দিন আমার জন্মদিন ছিল। এত খুশি হয়েছি যে কি বলবো। কিন্তু দাদাভাই সবসময় এমনভাবে থাকে যে তার সাথে ঠিকঠাকভাবে কথাও বলতে পারি না। গুমড়ো মুখ একটা, কখনো হাসেও না। কেমন একটা ভিলিয়েনি রূপ লেগেই থাকবে চেহারায়, আর সব সময় সবাইকে শাসনে রাখবে। তার কথা মতো কিছু না হলে সেই দিন বকবে তার তাণ্ডব। এই দাভাইটা কে রে অন্তু? ওহো, তুই চিনিসনি? তুর্না ফুপির বড় ছেলে হঠাৎ করেই অন্তির ফোনটা বেজে উঠল নিজস্ব রিংটোনে। অন্তির কথা সেখানেই আটকে যায়। এরপর ভোরকে বসতে বলে সে একপাশে গেল কথা বলতে। ভোর নামটা না শুনে একটু আফসোস করলো, তবে সেই ভাবনাটা বেশিক্ষণ টিকলো না। হঠাৎ করেই পায়ের কাছে কিছু একটা সুড়সুড়ি লাগলো। ধীরে ধীরে তা গা ঘেঁষে 2 পায়ের জিহবায় সাহায্যে চাটতে লাগলো। ভোরের পুরো শরীর কেমন একটা অজানা আশঙ্কায় ভয়ে জর্জরিত হলো সাথে সাথেই। এরপর তাড়াতাড়ি পা সরিয়ে দেখলো একটা সাদা মিডিয়াম সাইজের লোমশ ভর্তি কুকুর। কুকুরটিকে দেখেই চোখ বড় বড় করে গগন বিদারী এক চিৎকার দিল। চিৎকার দিয়েই থামলো না, সাথে সাথে জায়গা ত্যাগ করে সামনের দিকে ছুটতে লাগলো। তার পিছে পিছে কুকুরটিও ঘেউ ঘেউ করে তার পিছনে ছুটতে লাগলো। ভোর দিক বেদিক হারিয়ে এলোমেলোভাবে দৌড়ানো শুরু করলো। অন্তি চিৎকার শুনে সাথে সাথে সেখানে উপস্থিত হলে ভোরকে জায়গায় পেল না। চিৎকারের আওয়াজ শুনে সেদিকে তাকালে ভোরকে এলোমেলো দৌড়াতে দেখে নিজেও ভরকে গেল। এরপর চিৎকারের কারণ দেখলে সে নিজেও থামানোর চেষ্টা করলো, কিন্তু ভোরকে থামার পাত্রী। এমনিতেই কুকুর বিড়াল সে প্রচণ্ড রকম ভয় পায়, এখন পিছনে সেই ভয়ানক প্রাণীটি তার পিছু নিয়েছে। সেও নিজের জীবন বাঁচাতে ছুটতে লাগলো। ছুটাছুটির কারণে মাথার ওড়না মাথা থেকে সরে বুক থেকে সরে গেল। বেরিয়ে আসলো ঘন চুলের মুঠি, যা ছুটাছুটির কারণে খুলে গিয়েছে। ছুটতে ছুটতে হঠাৎ করে কিছুতে শক্তপোক্ত ধাক্কা খেল। শক্তপোক্ত কিছুতে ধাক্কা খেয়ে কপালে কিছুটা ব্যথাও পেল। তারপরও সেই শক্ত কিছুকে আঁকড়ে ধরেই। অন্তু প্লিজ বাঁচা আমাকে, এই কুত্তাটা আমাকে কামড়ে মেরে ফেলবে। তোরে বোন কই তুই? এক একটা গগন বিদারী চিৎকার দিতে থাকলো শক্ত বন্ধনীটি ধরেই। কয়েক সেকেন্ডের মাথায় সেই বন্ধনীটি নিজের হাত ছাড়িয়ে কোনো কিছু বোঝার আগেই শক্তপোক্ত একটি থাপ্পড় মারল তার গালে। থাপ্পড়টি এতটাই জোরালো ছিল যে মুহূর্তেই ছিটকে দূরে সরে গেল, তবে নিচে পড়তে পড়তেও পড়ল না। অন্তি এসে ধরে ফেলল তাকে। অন্তির সাথে সাথে সামনে তাকিয়ে ঢুক গিলেই উচ্চারণ করল। দাদাভাই। অন্তির ডাকে সামনে বলিষ্ঠবান পুরুষটি ক্রোধে হিসহিস করছে। কিছুক্ষণ আগেই নিজের পার্টি অফিস থেকে মিটিং শেষ করে নিজের গার্ডদের নিয়ে ঢুকলো বাড়ির গেট দিয়ে। তার সাথে তার অ্যাসিস্ট্যান্ট আসাফও এসেছে। ঢুকতেই তার প্রিয় পোষা প্রাণীর খেউ খেউ শব্দ পেল, সাথে কাউকে ছুটতেও দেখল।
তবে সেই ছোটাছুটিতে ভোরের ওড়নাবিহীন অবয়ব দেখে মুহূর্তেই রাগের শিরাগুলো টগবগ করতে লাগলো। নিজের পাশের গার্ডদের হাঁ করে তাকিয়ে থাকাতে সেই ক্রোধ দ্বিগুণ বাড়ল। তাৎক্ষণিক সেই অসভ্য মেয়েও তার গায়ে তৎক্ষণাৎ পড়ল। মুহূর্তটা যেন আগুনে ঘি ফেলার মতোই শরীর জ্বলে উঠল। সাথে নিজের পাঞ্জাবির বক্ষের দিকে সে মেয়ের হাতের অধিচরণ। উফ, আর ভাবতে পারল না। চোখের পলকেই মেয়েটাকে নিজের বন্ধন থেকে ছাড়িয়ে মেরে দিল। নিজের রাগের বহিঃপ্রকাশ। হাউ ডেয়ার ইউ! তোর সাহস কিভাবে হয় হৃদয় শিকদারের বুকে পড়ার? রাস্তার মেয়েদের মতো ছেলেদের গায়ে পড়লে এখানে কেন আছিস? রাস্তায় যা। আচ্ছা, শালার দিনটা অপবিত্র হয়ে গেল। কথাটা শেষ করেই রক্তলাল চোখে গার্ডদের দিকে তাকিয়ে পাঞ্জাবি ঝাড়তে ঝাড়তে সামনের দিকে চলে গেল। গার্ডরা ভয়ে ভয়ে মাথা নিচু করে নিজেদের কাজের উদ্দেশ্যে চলে গেল। আসাফ তৎক্ষণাৎ অন্তির বুকে কোনো মেয়েকে এভাবে পড়ে থাকতে দেখে খানিকটা বিব্রত বোধ করল। এরপর রিদওয়ানের পোষা কুকুরকে ডেকে নিয়ে গেল তার সাথে। এতক্ষণ নীরব ভূমিকা পালন করেছে অন্তির সাথে তার বক্ষে পড়ে থাকা ভোর। ভোরের বাম গাল টকটকে লাল হয়ে 5 আঙ্গুলের ছাপ বসে গেছে। গালটা এত পরিমাণে জ্বলছে যে ভোর এতক্ষণ ধরে ভেতরে চেপে রাখা কান্নাগুলো বাহির করে তৎক্ষণাৎ ফুঁপিয়ে উঠল। অন্তি ভোরের ফুপানোর কান্না শুনে নিজের ভ্রম থেকে বের হলো। এতক্ষণে মনে হচ্ছে সে এই দুনিয়ায় ছিল না। এক তো রিদওয়ানের এই রূপ, সাথে ভোরের সাথে এরূপ ব্যবহার অন্তির মনে ধারালো কষ্ট দিল। তার দাদা ভাই ভোরকে এভাবে মারবে সে সেটা একদমই আশা করেনি। আর এমন জঘন্য কথা উফ, আর ভাবতে পারতেছে না। তবুও নিজের কষ্টটা দমিয়ে ভোরকে নিজের বুক থেকে তুলল। ভোর ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করলেও সেটা হিচকিতে রূপান্তর হলো। মর্নিং, আমি খুব সরি রে। আমি আসলে বুঝতে পারতেছি না দাদাভাই এভাবে কেন থাপ্পড় মারলো, আর এসব কথাই বা কেন বললো তোকে। আমার তো অনেক রাগ হচ্ছে দাদাভাইয়ের ওপর, কিন্তু এখন তুই কান্নাটা অফ কর প্লিজ সোনা। আমার খুব কষ্ট হচ্ছে তোর কান্না দেখে, প্লিজ জানু। কোনো মতে ভোরকে বুঝিয়ে কান্না আটকালো। এরপর ভোরের গায়ের ওড়না একটা গাছের সাথে লেগে থাকতে দেখে তৎক্ষণাৎ দৌড়ে ওড়নাটা ছাড়ালো। এরপর ভোরের গায়ের উপর দিয়েই হাঁটা ধরল বাড়ির পথে। আফসানা এসেই মাত্র রান্নাঘরে ঢুকেছে নাস্তা তৈরি করতে, তাই ভোরকে নিঃশব্দে নিয়ে গেল উপরের রুমে। ভোর অন্তিকে কিছু না বলে ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। গায়ের বিভিন্ন জায়গায় ময়লা লেগে আছে, তাই রিফ্রেশ করার জন্য তৎক্ষণাৎ অসময়ে তাড়াতাড়ি গোসল করে নিল। কিছুক্ষণ পর বের হয়ে অন্তিকে কিছু না বলিয়ে এক পাশে কম্বল মুড়ে শুয়ে পড়ল। আর অন্তি ভোরের এরূপ আচরণে কিছু বলল না, বরং মাথার চুলগুলো থেকে তোয়ালেটা খুলে চুলগুলো মুছে দিতে লাগলো। না হলে এই ভেজা চুলে জ্বর আসতে পারে। ভোর কোনো শব্দ করল না। ভেজা চুল মোছা শেষ হলে ভোরের মাথায় হাত বুলিয়ে ঝুঁকে মাথায় একটা চুমু খেলো। এগেন সরি মর্নিং, প্লিজ রাগ করিস না বনু, আমি বুঝতে পারিনি। আর এখানে আমার কি দোষ বল? আমি কি কিছু করেছি? তুই আমার সাথে কেন কথা বলছিস না? প্লিজ সোনা, আমার উপর রাগ করিস না বনু, কষ্ট পাচ্ছি তো। ভোরের কোনো জবাব না পেয়ে অন্তি দীর্ঘশ্বাস ফেলল। আপাতত ভোরকে নিজের হালে ছেড়ে দিল, পরে না হয় বুঝিয়ে সুজিয়ে রাগ ভাঙাবে। কম্বলটা আরেকটু ভালোভাবে টেনে দিয়ে অন্তি বেরিয়ে গেল। নিজেকেও ফ্রেশ হতে হবে। ভোরকে আপাতত রেস্ট করতে রেখে গেল। অন্তি যেতেই ভোর কম্বলটা সরিয়ে বারান্দা থেকে অন্ধকার আকাশের দিকে তাকালো। বারান্দা খোলা থাকায় শিরশির করে বাতাস বয়ে যাচ্ছে। আজকে ততটাও ঠান্ডা পড়ছে না, তাই আর বারান্দার গ্লাস বন্ধ করেনি। আকাশে আজ কোনো চাঁদ বা তারা কিছুই চোখের সামনে দৃশ্যমান হচ্ছে না। হয়তো আজকে অমাবস্যার রাত, যেখানে চারিদিকে নিকষ কালো অন্ধকার ছেয়ে আছে। সেই সাথে কারো জীবনে অন্ধকারে তলিয়ে আছে ওই কালো গহ্বরের মতোই। আম্মু, আম্মু গো, তোমার ভোর কেন এত অপমানিত হয় বলতে পারবে? কেন সবাই অপমান করে তোমার এই মেয়েকে বলতে পারবে আম্মু? আব্বু কেন তোমার মেয়েকে আগলে রাখতে পারে না আম্মু? কেন আমাকে না জানিয়ে নিজের বোনের কাছে দিয়ে বিদেশ পাড়ি দিল? আমি কি এতটাই বোঝা সবার জন্য আম্মু? ও আম্মু, আজকেও আমায় অপমানিত হতে হলো কতগুলো লোকের সামনে। আমি কি এতটাই ফেলনা আম্মু? ও আম্মু, আমার না নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমার না আর বাঁচতে ইচ্ছে করে না আম্মু। তুমি কেন আমায় একা ছেড়ে চলে গেলে আম্মু? কেন তোমার ছোট্ট মেয়েটাকে এই জঘন্য দুনিয়ায় রেখে গেলে একা? আমার যে এখানে একটু ভালো লাগছে না আম্মু। আমি যে আর পারছি না আর আমি। নীরব আর্তনাদ করলো ততক্ষণ মুখ বুঝে। এরপর ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক করলো নিজেকে। বিছানা থেকে উঠেই বারান্দার মিনি ছাদে গেল। চুলগুলো বাতাসে উড়ছে নিজের ছন্দের তালে।
শরীরটা তৎক্ষণাৎ হালকা লাগলো এই স্নিগ্ধ ঠান্ডা বাতাসে। বাইরের অন্ধকারের মধ্যেই নিজেকে খোঁজার চেষ্টা চালিয়ে গেল। গালটা খুব জ্বলছে জানো আম্মু। কোনো এক খচ্চর বেয়াদব লোক আমায় থাপ্পড় মেরেছে, তাও কতগুলো লোকের সামনে আম্মু। আবার আমাকে নিকৃষ্ট মেয়েদের সাথে তুলনাও করেছে। কি জঘন্য লোকটা ভাবা যায় আম্মু। আমাকে তো কেউ কখনো মারেনি, তাহলে ওই লোক কোন সাহসে আমাকে মারলো আম্মু? আর ওই কথাগুলো, সে যাই হোক, তুমি কিন্তু ওই লোকটাকে বকে দিবে। পারলে লোকটার পাতলা পায়খানা করিয়ে দিও, সাথে হাতে কি বিছুটি পাতা লাগিয়ে দিও, যাতে আমাকে মারার শাস্তি আর আমাকে খারাপ কথাগুলো বলার জন্য সে তোমার মাধ্যমে শাস্তি পেয়ে যায়। আমি তো আর ওই বেয়াদব লোককে শাস্তি দিতে পারবো না, তুমি দিয়ে দিও, ঠিক আছে আম্মু? বাচ্চাদের মতোই অভিযোগ করতে লাগলো তার আম্মুকে। সে জানে এসব বলা মূল্যহীন, কিন্তু তবুও নিজের বোঝটা হালকা করতে চাইছে। আর তার কথাগুলো সেইভাবে হারিয়ে যাচ্ছে বাতাসের তালে ওই অদূর সীমানায়। তবে সেই সব কথা শোনার মতো কেউ নেই নিকোষ কালো অন্ধকার ছাড়া। কি রে রিদওয়ান, তোর এমন অবস্থা কেন? কি হয়েছে বাবা তোর? তূর্ণার চিন্তিত কথার অন্তরালেই রিদওয়ানের পা থেমে গেল। চোখের মধ্যে মনে হয় আগুন ঝরছে তার। মায়ের কথায় তেমন পাত্তা না দিয়েই উপরে উঠতে লাগলে ফের তূর্ণার কথায় দাঁড়িয়ে গেল। কি হলো রিদওয়ান? মা প্লিজ এখন কিছু জিজ্ঞেস করো না, মাথায় এমনিতে গরম আছে। পরে তোমায় কিছু খারাপ কিছু বলে ফেললে সেটা ভালো দেখাবে না। কথাটি শেষ করার সাথে সাথেই সিঁড়ি অতিক্রম করে 2 তলায় নিজের কর্নারের রুমটাতে ঢুকে জোরে দরজা বন্ধ করলো। এরপর নিজের পরনে নতুন পাঞ্জাবি একটানে ছিঁড়ে ফেলল। নারী মানেই ধ্বংসাসী, নারী মানেই ছলনাময়ী। এসব নারীর ছোঁয়া গায়ে লাগা মানেই শরীর অপবিত্র হওয়া। হাতের ছেঁড়া পাঞ্জাবিটা মাটিতে ফেলেই পাশে ড্রয়ার থেকে লাইটার খুঁজল। হাতে পেয়েই তৎক্ষণাৎ আগুন জ্বালিয়ে নিচে থাকা পাঞ্জাবিতে ফেলল। কিছুক্ষণ পর সে আগুনের শিখা বাড়তে লাগলো সময়ের বদলতে। নষ্ট মেয়ে ছেলের স্পর্শে শরীর অপবিত্র হয়ে গেছে, শরীর পবিত্র না করা পর্যন্ত শান্তি মিলবে না। কথাটা শেষ করেই পাঞ্জাবিতে লাগা আগুন কিছুটা নিবু নিবু হলেই ওয়াশরুমে ঢুকলো। সিক্ত জলের ধারার নিচে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকলো। এরপর শ্যাম্পু দিয়ে পুরো শরীর ঘষে ঘষে কতক্ষণ দাঁড়িয়ে থাকলো, যেন নিজের শরীরে ময়লা লেগেছে তার। প্রায় 30 মিনিট পর গোসল করে কোমরে টাওয়াল জড়িয়ে বের হলো। কফি মেকারে কফি তৈরি করে কাপে ঢাললো। এরপর বারান্দায় গেল কফি খেতে খেতে। শরীরের প্রতিটি জায়গায় সিক্ত পানির কণাগুলো ফোটায় ফোটায় ছড়িয়ে আছে এলোমেলো ভাবে। সেই সাথে বিচ্ছিন্ন জীবনটাও হয়ে আছে কালশিটে। অতীতের কিছু তিক্ত স্মৃতি মানুষপটে ভেসে উঠল মস্তিষ্কের রগগুলো নিউরনগুলোতে। দাঁতে দাঁত চেপে সেসব গিলতে থাকলো কফির তিক্ত স্বাদের সাথে। হঠাৎ মেয়েলির চুরি রিনিঝিনি আওয়াজ আসতে থাকলো দূরে সেই বারান্দা থেকে। তিক্ত স্বাদের অন্তরালেই ফিরে তাকালো সেই দিকে। তাকাতেই অন্ধকারের মাঝেও কারোর অবয়ব দেখে কিছুক্ষণ থমকে গেল। সাদা পরিহিত ড্রেসের সাথে কোমর খোলা ঘন চুলগুলো আবেশে উঠতে লাগলো সমাবেশে। এক পাশে হয়ে থাকায় ঠিকভাবে নজরে এলো না সেই মুখের প্রতিচ্ছবি। তবে ধারণা করলো এই মেয়ে অন্তি নয়, কারণ অন্তির অবয়ব এমন টাইপের নয়। কিন্তু এই মেয়েকে, মাথাতে এইসব প্রশ্ন আসতেই আবার পুরনো স্মৃতি মানুষপটে ভেসে আসলো। নিউরনগুলো তৎক্ষণাৎ রেগে হাতের কফির মগটি ছুঁড়ে মারল মিনি ছাদের টাইলসে। মুহূর্তেই ছোট করে ভাঙার শব্দ হলো। তবে দূরে থাকায় শব্দটি হওয়ায় সে অষ্টাদশী আওয়াজটা শুনতে পেল না। সব মেয়েই ছলনাময়ী, সব মেয়েই স্বার্থপর, লোভী। এসব নষ্টা মেয়েদের মায়ে পড়া মানেই জীবন ধ্বংস হওয়া। না, এসব বিধ্বংসী থেকে দূরে থাকাই শ্রেয়। আচ্ছা। কথাটি শেষ করেই রাগে নিজের ভেজা চুলগুলো পিছনে ঠেলে রুমে ঢুকে গেল। এরপর নিজের পোশাক বের করে অফিস গেটআপে রেডি হতে নিল। গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে বিদেশি ক্লায়েন্টদের সাথে। এমনিতেই লেট হয়ে গেল এসব ঝামেলায়, তাই তাড়াতাড়ি টিপটপ রেডি হয়ে বেরিয়ে নিচে নেমে গেল। তূর্ণা আগে থেকেই ছেলের জন্য খাবার রেডি করে রেখেছিল, কিন্তু তার ছেলের এত তাড়া যে সে না খেয়েই বেরিয়ে গেল। মায়ের অপেক্ষার দামটা সে দিল না। তূর্ণা এতবার ডাকলো খাওয়ার জন্য, কিন্তু ছেলে মায়ের কথা শুনল না। তূর্ণা আঁচল দিয়ে চোখ মুছে চেয়ারে বসলো। এটা নতুন কিছু নয়, মায়ের সাথে তো মনোমালিন্য আজ থেকে প্রায় 5 বছর আগে থেকেই। তবুও আগে থেকে মায়ের সাথে মনোমালিন্য কমলেও রাগ জেদটা যেন অতিরিক্ত বেড়েছে। পরিবারের সবার খেয়াল রাখলেও নিজের খেয়াল কখনোই রাখে না, আর না কাউকে রাখতে দেয়। আজ মা হয়ে সে ব্যর্থ নিজের ছেলের জীবনের পরিণতি দেখে। গম্ভীর ছেলেটা আগে থেকেই গম্ভীর থাকলেও এখন যেন সে গম্ভীরতা আর রাগ জেদ বেড়ে গেছে 3 গুণ।
এসব ভাবতে ভাবতেই খাবারগুলো আবার গুছিয়ে রেখে দিল। ভোর, অন্তর, তোরা কি শুরু করেছিস সকাল থেকে? আরে রেজাল্ট দিবে দুপুরে, দুপুর 1টা বেজে গেল আর তোরা না খেয়ে অনশন করছিস। ভোর মা, তুই অন্তত কিছু খা। মামুনি গো, প্লিজ এখন কিছু খেতে বলো না, এমনিতেই টেনশনে অবস্থা খারাপ, খাবার খেলে আরো খারাপ হবে। কালকে রাত থেকে তোরা না খাওয়া, এখনো যদি না খাস তাহলে তো পরে তোদের নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে। উফ, আম্মু, কি কখন থেকে খাবারের কথা বলেই যাচ্ছ? এমনিতেই ভয়ে অবস্থা খারাপ, তুমি আছো তোমার খাওয়া নিয়ে। ঘাট হয়েছে আমার, কর টেনশন, পরে যদি দুটো থেকে একটারও যদি কিছু হয় তবে খবর করে ছাড়বো তোদের। রাগে গজগজ করতে করতে আফসানা ভোরের রুম থেকে বের হয়ে গেল। আজকে ভোর আর অন্তির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করবে, তাই দুজনেই অনশন করেছে না খাওয়ার। কাল রাত থেকে দুজনই না খাওয়া। তবে ভোর আর অন্তি মিলে অনেকগুলো মামা খেয়েছে। দুজনের মামা খুব ফেভারিট। অন্তি আবার চকলেট খুব খায়, যেটা ভোর খায় না। খুব কম মেয়ে আছে যে চকলেট পছন্দ করে না, তার মধ্যে ভোর একজন। মর্নিং, আমার হাত পা ধরে দেখ, একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। দূরবাল, তুই নখ মুখে নিয়েছিস কেন শুনি? এক খান্ডাস কোনহানকার। চুপ করতে অন্তি। আর আমার নখ একদম নিট অ্যান্ড ক্লিন, তাই ইয়াক করার কিছুই হয়নি। আর এটা আমার টেনশন কমানোর কৌশল, তুই বুঝবি না এসব। না রে বইন, আমার সেই কৌশল লাগবেও না। দুজনই যখন কথায় ব্যস্ত তখনই অন্তির মোবাইলটি বেজে উঠল। স্ক্রিনে থাকা পরিচিত নম্বরটি দেখেই হৃদস্পন্দন শীতল হয়ে গেল। এতদিন পর তাকে এই লোক ফোন করছে কেন হঠাৎ? নাকি ফিরে এসেছে সে তার জাতীয় ট্যুর থেকে? ভেঙচি কেটে ভোরের দিকে তাকালো। ফোনের রিংটোন অফ হয়ে তৎক্ষণাৎ আবার ফোন আসলো। ভোর তীক্ষ্ণ দৃষ্টিতে সেসব খেয়াল করলো। এমনিতেই টেনশনে মাথা ফেটে যাচ্ছে, আর এই দিকে কল রিসিভ না করে আমার দিকে হা ভার মতো করে তাকিয়ে আছিস কেন? আরে ছাড় তো, কলটা ইম্পর্টেন্ট না? তাহলে কেটে দে। পাগল কুত্তাই কামড়াইছে নাকি যে বাঘের কল কাটমু? হুম হুম। ছি অন্তু, তোর ভাষার এসব কি ছিরি, ছি। এইরূপ কথায় অন্তি আর কিছু বলেনি। ভোর এমনিতেও এইসব ভাষা শুনতে পারে না। তার আবার টাং ল্যাঙ্গুয়েজগুলোতে অ্যালার্জি আছে। অতি ভদ্র মেয়ে বলে কথা। অন্তিও এসব বলতো না, কিন্তু কলেজে উঠেই ভাষার ব্যবহার এমন হয়েছে। তবে অতটাও খারাপ ভাষা ব্যবহার করে না, মাঝে মাঝে বের হয়ে যায় এই আর কি। আর এখন তো বের হবেই। তার বাঘরূপী অ্যানাকন্ডা কল করেছে। এখন কল ধরলেও ছাড়ি শুনতে হবে ঠিক সময় কল না ধরার জন্য। এমনিতেই রেজাল্টের টেনশনে অসুস্থ বোধ করছে। এটার সাথে কথা বললে সে অজ্ঞান হয়ে যাবে। তার থেকে সে আগে রেজাল্ট শুনুক, তারপরে বাকি যা হবে দেখা যাবে। ভোর অন্তিকে রেখে নিজের টেনশন কমাতে বারান্দায় গেল। বিগত 1 মাসে এই বারান্দাটা তার খুবই প্রিয় একটি জায়গায় রূপান্তর হয়েছে। বারান্দার সাথে লাগোয়া বড় 2টি কাঠগোলাপ গাছ আছে। সেগুলোর মধ্যে কয়েকটা করে ফুল ফুটে থাকে। এখনো কয়েকটাকে উকিঝুঁকি মারতে দেখতে পাচ্ছে সে, তবে সেই ফুলগুলো ধরতে নাগাল পায় না। গাছটা লাগোয়া হলেও ডালগুলো একটু ছড়িয়ে আছে বারান্দার মোড় থেকে। মাথায় কাপড় ঠিক করে টেনে বারান্দার এপার থেকে ওপারে চলন্ত অবস্থায় হাঁটতেছে। রেজাল্ট দিবে 2টাই। এখন বাজে 1:30। পেটের খিদেতে মাথাটাও ঘুরছে, তবুও কিছু খাবে না সে। রেজাল্ট দিক আগে। পরীক্ষা তার মোটামুটি ভালোই হয়েছে, তবুও টেনশন তো আর কমে না। হঠাৎ পায়চারির মধ্যেই কারো রুগ্ন মেজাজের গলা শুনতে পেল। ভেতরে যাও। তিক্ত রাশবাড়ি চোখের মাঝেই 2 শব্দের উচ্চারণ যেন ভোরের পুরো শরীর কেঁপে উঠল। কথাটা যেই দিক থেকে এসেছে সেই দিকে ফিরে তাকালো। এই উগ্র মেজাজের মানুষটাকে সে চিনে। খুব ভালো করে না চিনলেও ছবিতে দেখেছে। তুন্না আন্টির বড় ছেলে রিদওয়ান শিকদার। আর সেদিন থাপ্পড়টাও তো এই বেয়াদব লোকটাই তাকে মারল। মাথা নিচু হয়ে তাকাতে সেদিন দেখতে পারেনি। অসভ্য লোক একটা, 2 চোখে দেখতে পারে না এই লোককে সে। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? ভিতরে যেতে বলেছি তো। রিদওয়ানের ধমকে আবারও কেঁপে উঠল ভোর। তবে জেদ দেখিয়ে সে না তো কিছু বলল আর না তো ভেতরে গেল। এই লোকের কথা সে কেন শুনবে? শুনবে না এই লোকের কথা, একদমই শুনবে না। দেখি কি করতে পারি। ভাবনার মাঝেই পাশে কিছুর বিকট শব্দে আত্মাটাও কেঁপে উঠল সাথে সাথে। অবাধ্য মহিলা, তোর আমি যেতে বলেছি না? কথা কেন শুনছিস না? কি শরীর দেখানোর বেশি ইচ্ছে হচ্ছে তোর? তাহলে স্লাট হয়ে রাস্তায় গিয়ে দেখা। এখানে ভদ্র বাড়িতে কেন আছিস? রিদওয়ানের এইরূপ কথাই ঝরঝরে ফুপিয়ে কেঁদে উঠল ভোর।
নিজের রাগটাও কন্ট্রোল করতে পারল না সে। রাগের বশে হাতের পাশে থাকা একটা শুকনো মোটা ডাল পড়ে থাকতে দেখল। এরপর সেটা হাতে নিয়ে তৎক্ষণাৎ রিদওয়ানের দিকে অপর পাশের বারান্দায় নিজের সর্বশক্তি দিয়ে নিক্ষেপ করল। সাথে সাথে তার কপালে বাড়ি লাগলো, আর সে চোখ বন্ধ করে কিছুটা পিছিয়ে গেল। কি হয়েছে তা বুঝতে 3 সেকেন্ড লাগলো। চোখ খুলে হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। স্যার, আপনার কপাল থেকে রক্ত বেরোচ্ছে। আসাফ ভয়ে ভয়ে উচ্চারণ করলো, আর সেটাই যেন রিদওয়ানের রাগকে ঘি ঢালার মতোই জ্বলে উঠল। চোখ খুলে সামনের দিকে তাকালেই দেখলো ভোর নেই। মেয়ের সাথে সাথে ভেতরে ঢুকে গেছে। 12টায় আজকে মিটিং ছিল। মিটিংটি খুবই গুরুত্বপূর্ণ, আর রিদওয়ানের আজকে বাড়িতে কিছু কাজ ছিল, যার জন্য সে বাড়িতেই মিটিং রাখে। নিজের বারান্দায় সংযুক্ত যে মিনি ছাদটি আছে ওইখানেই মিটিং করার জন্য প্রস্তুত হয়। প্রায় শেষের দিকেই মিটিং। হঠাৎ করেই নুপুরের আওয়াজে মিটিংয়ে ব্যাঘাত ঘটে, আর সেই সাথে এখানের আগমনকারী 2-3 জন সেদিকেই তাকায়। আর এতেই রিদওয়ানের রাগ ওঠে। সে ভেবেছিল অন্তি হবে মেয়েটা, কিন্তু যখন সাবধান বাণী দেওয়ার জন্য তৎক্ষণাৎ উঠে একদম রেলিংয়ের পাশে এসে দাঁড়ায়, তখন ভোরকে দেখতে পায়। চোয়াল যেন সাথে সাথে শক্ত হয়ে যায়। মিটিং ক্যান্সেল। আসাফ, ওদের সাথে পরে আমি কথা বলে নেব। গম্ভীরভাবে রিদওয়ান কথাটা বলেই নিজের রুমে চলে গেল। এদিকে আসাফ তাড়াতাড়ি সবাইকে নিয়ে অপোজিটে থাকা সিঁড়ি দিয়ে নামিয়ে তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রাগ সংবরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজ উদ্যমে। তবে বারবার ব্যর্থ হচ্ছে সেই কঠিন মানব, যার গায়ে এই পর্যন্ত কেউ হাত তুলতে পারেনি। আজ তারই কপাল ফাটিয়ে দিল একটা পুচকি মেয়ে। এটাই যেন সে মানতে পারল না। তৎক্ষণাৎ আয়নায় নিজের সর্বশক্তি দিয়ে হাত দিয়ে খুশি মারল। সাথে সাথে কাঁচ ভেঙে গুড়িয়ে গেল, আর হাতটাও অবিচ্ছিন্নভাবে কেটে রক্তরঞ্জিতভাবে লাল তরল বেরোতে লাগলো অবিলম্বে। রিদওয়ান শিকদারকে আঘাত করে খুবই বড় ভুল করলে মেয়ে। এর পরিণাম কতটা ভয়াবহ হতে পারে তা হাড়ে হাড়ে টের পাবে প্রতিটি ক্ষণে। দূরে ছিলাম, ভালো লাগলো না, তাই না? এখন কাছে এসে প্রতিটা যন্ত্রণা উপলব্ধি করাবো। কিছুক্ষণ আগে রেজাল্ট পাবলিশ হয়েছে। আয়ান তাদের দুজনের রেজাল্ট অনলাইন থেকে বের করেছে। ভোর জিপিএ 4.75 পেয়েছে, আর অন্তি 4.56। ভোর রেজাল্ট থেকে খুশি হয়েছে, কারণ সে স্টুডেন্ট হিসেবে অতটা ব্রিলিয়ান্ট না। পড়াশোনা তার বরাবরই মোটামুটি পর্যায়ে রাখে, তবে যথেষ্ট পড়াশোনাতে মনোযোগী সে। আর এদিকে অন্তি পড়ার নাম শুনলেই তার ঘুম পায়, তাও তার বাঘের মতো অ্যানাকন্ডার ভয় ভয়ে পড়েছে, যার জন্য এই রেজাল্ট। কিরে মর্নিং অন্তু, তোদের রেজাল্ট দেখে তো আমি ফিদা হয়ে গেছি। তাড়াতাড়ি বিরিয়ানি খাওয়া। কাল থেকে যে অনশনে নামলি, আমি তো ভাবলাম ফেল করবি দুটোই। তো এত ভালো রেজাল্ট কেমনে করলি রে দুইটা? আয়ানের কথায় অন্তু মুখ ভেঙচি মারল। ওই বেদনি, একদম মুখ ভাঙাবি না। যেটা বললাম সেটা তাড়াতাড়ি করে খাওয়া। মর্নিং, তুইও কিন্তু আসিস এতে। আয়ানের কথায় ভোর কিছুই বলল না। তার এখনও শরীর হালকা কাঁপছে। সে ভাবছে কিছুক্ষণ আগের ঘটনা। যদি রিদওয়ান এখানে এসে তার নামে এসব বলে, তাহলে সে কি করবে? আবার সবাই তাকে অপমান করবে। মেয়েটার রেজাল্ট দিল, যেটা নিয়ে গত 2 দিন ধরে খাওয়া দাওয়া ভুলে গেল। আর এখন রেজাল্ট হলো, কিন্তু তবুও নতুন এক টেনশন মাথায় আসলো। উফ, জীবনটা এতটাই বিভীষিকাময় কেন? আয়ান, হয়েছে বাবা, এখন থাম। এমনিতেই মেয়েগুলো না খাওয়া, তুই আবার এসব শুরু করেছিস না তো। ভোর, অন্ত্রী, দুজনেই টেবিলে বসে পড়। আমি আজকে তোদের খাইয়ে দেব। আফসানার কথায় আয়ান আর কিছু বলল না। এমনিতেই বোনগুলো না খাওয়া, তাই সেও ল্যাপটপ রেখে বোনদের নিয়ে খেতে বসলো। ভোর বেশি একটা খেতে পারল না, এমনিতেই মেয়েটা কম খায়। খাওয়া দাওয়া শেষে সবাই যার যার ঘরে রেস্ট নিতে গেল। ওইদিকে অন্তির বাবাও ফোন করে মেয়েদের শুভকামনা জানায়। ভোরের আব্বুর সাথে সাথেই কল করে মেয়েকে শুভকামনা জানিয়েছে, আর তার বিকাশে প্রায় 30,000 টাকা পাঠিয়েছে নিজের মন মতো শপিং করার জন্য। ভোর হ্যাঁ না কিছুই বলেনি। আসলে তার কোনো আগ্রহ জমেনি তার আব্বুকে কিছু বলার। এসব ভাবতে ভাবতেই রুমে ঢুকলো সে। ওনাটা একপাশে রেখেই শুয়ে পড়ল। অনেকেই ওই বাড়ি থেকে ফোন করেছে, কিন্তু তার ইচ্ছে নেই ওই বাড়ির কারোর সাথে কথা বলার। এসব ভাবতে ভাবতে একসময় সকল ক্লান্তি 2 নয়নে ভিড় করলো। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল সে। ওইদিকে যে বারান্দা খোলা সেই খেয়াল হয়তো মেয়েটির নেই। ক্ষণকাল আগেই যে কারো মাথা ফাটিয়ে দিয়েছিল সে ভাবনা হয়তো মাথা থেকেই বেরিয়ে গিয়েছে তার আব্বুর সাথে কথা বলে।
কিন্তু অপর দিকের ব্যক্তিটি যে কঠিন কিছু ভাবনা ভেবে রাখছে তার জন্য, সেই ভাবনা যদি থাকতো তবে হয়তো মেয়েটার শান্তির ঘুম ঘুমাতে পারতো না। লজ্জা করো না এভাবে লুকিয়ে চুরি করে পার্সোনাল পোশাক দেখতে? হঠাৎ করেই মুগ্ধতা ভেঙে গেল ভোরের। নিজ কাজে ধরা পড়ে যাওয়ায় হাঁসফাঁস করতে লাগলো। আজ সকালেই রিদওয়ানদের বাসায় এসেছে সে, তুর্নাদের পরিবারের সবাইকে দুপুরে ইনভাইট করতে। অবশ্য সে একা আসেনি, সকলেই এসেছে শুধুমাত্র আয়ান ছাড়া, কারণ সে জরুরি ভিত্তিতে অফিসে গিয়েছে। ভোর আসতে চায়নি, কিন্তু তুর্না এতবার রিকোয়েস্ট করেছে আসার জন্য এখানে, তাই বাধ্য হয়েই এসেছে। না হলে সেই বাড়িতে জীবনেও পা বাড়াতো না। সবাই নিচে আড্ডা জমিয়েছে। মেয়েরা ভালো রেজাল্ট করায় আফসানা দুপুরে ভোজন করাবে সবাইকে, তার জন্যই সকলকে নিমন্ত্রণ দিতে আসলো। সবাই যাতে দুপুরে একসাথে খেতে যায়। এর মধ্যে রিদওয়ানের বাবা আপাতত অনুপস্থিত, কারণ তিনি বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন কাজের সূত্রে। এই বাড়িতে শুধুমাত্র 3 জনই আছেন আপাতত, আর কাজের লোক আছে 2 জন, রেনু খালা আর তার মেয়ে রিনা। তুর্নার ছোট ছেলে রিকশিকদার কালকে ট্যুর থেকে বাড়িতে এসেছে। আপাতত সে নিজের ঘরে। তুর্না, আফসানা আর অন্তির বাবা আড্ডা দিচ্ছে দেখে অন্তি বিরক্ত হয়ে ভোরকে নিয়ে রিদওয়ানদের ছাদে উঠতে লাগলো। এ বাড়ির ছাদটা তার খুব পছন্দের। যখনই আসবে ছাদে টই টই করে ঘুরে বেড়াবে। অন্তি এতবার যেতে বলায় ভোর না চাইতেও অন্তির সাথে পা মেলালো ছাদের উদ্দেশ্যে। ভোরের আপাতত এই বাড়িতে আসতেই ভয় ভয় আছে। ওই খারাপ লোকটা যদি থাকে, এরপর যদি তাকে আবার অপমান করে, তাহলে সে কি করবে? না, এবার সেও ছেড়ে দিবে না। হতে পারে সে অল্প কথা বলে, কিন্তু নিজের চরিত্র নিয়ে কেউ কথা বললে সে আর চুপ থাকবে না। অলরেডি নিজের রাগের শিকার ওই খারাপ লোকটার মাথা ফাটিয়েছে। দরকার হলে এবার হাত ঠ্যাং ভাঙবে, আরেকবার যদি তাকে খারাপ বলতে আসে। এসব ভাবতে ভাবতেই ছাদে উঠল 2 বোন মিলে। অন্তি একটু চঞ্চল টাইপের, তাই সে উঠেই ছাদের সামনে গিয়ে এদিক ওদিক ছুটতে শুরু করলো। ভোরও চারিপাশে দেখল। খুবই সুন্দর করে ছাদটি সাজানো, চারিদিকে নানা প্রজাতির গাছ সুন্দর করে গুছিয়ে রাখা। একপাশে দোলনাও আছে, যেটা খুবই সুন্দর। বাম পাশের সাইডে একটু হাঁটলেই সুইমিং পুল, সাথে আছে একটা চিলেকোঠা ঘর। আশেপাশে আরও কিছু আছে যা আপাতত সেগুলো চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। হঠাৎ করে অন্তির ফোনে কল আসে। ফোনদাতার কিছু কথা শুনেই অন্তি ভোরকে দেখেই ঢুক গিলল। তার তো মনেই ছিল না এই বাসায় যে তার বাঘরূপী অ্যানাকন্ডাটা হাজির আছে। ফোন নামিয়ে ভোরকে বলল সে যাতে ছাদেই থাকে, কিছুক্ষণের মধ্যেই অন্তি আসছে। তার নাকি ওয়াশরুম পেয়েছে। ভোরও কিছু বলেনি, এমনিতেই সকালের স্নিগ্ধ রূপটা তার ভালোই লাগছে। অন্তি যেতেই ভোর রেলিংয়ের ওইদিকে গিয়ে দাঁড়িয়ে জোরে প্রশান্তি নিঃশ্বাস ফেলল। এরপর চারিদিকে তাকিয়ে এবারে চারিপাশ পর্যবেক্ষণ করতে লাগলো। হঠাৎ করে কারো নিঃশ্বাসের আওয়াজ পেল। সব জায়গায় নীরব থাকায় আওয়াজটা খুব ধীরভাবেই শোনা গেল। আওয়াজের উৎস খুঁজতে ধীরে ধীরে বাম দিকে এগিয়ে গেল, যেখানে পুল আছে। ওইদিকে তাকিয়ে তেমন কাউকেই নজরে পড়ল না, তবে তার থেকে একটু সাইডে যেখানে দেওয়াল আছে সেদিকে কিছু একটা নজরে আসলো। কৌতূহলী মন সেদিকে এগিয়ে যেতে দেওয়ালের সাইডে কিছুটা খোলামেলা জায়গা দেখল, যেখানে বলিষ্ঠ দেহের পুরুষটি নিজের কর্মব্যস্ততায় পুশ আপ করছে। গায়ে শুধু কাটা জিম গেঞ্জি আর ট্রাউজার, পুরো শরীর ঘেমে চিকচিক করছে। সাথে নিজের ফর্সা শরীরের হাতের মাসেলগুলো ফুলে ফেপে উঠছে পুশ আপের ঘনায়মান ভাবে। ভোর দেওয়াল ধরে দাঁড়িয়ে সেই দৃশ্য অবাক নয়নে দেখতে লাগলো। পরপর কয়েকবার ঢুক গিলল। অবাক নয়নে তাকিয়ে থাকতেই সেই বলিষ্ঠ পুরুষের উক্ত কথাটি উচ্চারিত হলো। এতেই ভোর তৎক্ষণাৎ কেঁপে উঠল। কি হলো? উত্তর দিচ্ছ না যে? অভদ্র মতো এখানে দাঁড়িয়ে আছো কেন? ভোর নিজের ভুল বুঝতে পেরে সামনে তাকিয়ে পুনরায় ঢুক গিলল, তবে তা আকর্ষণের জন্য নয়, ভয়েই ঢুক গিলল। কারণ সামনেই খারাপ লোকটা নিজের পোশাক বন্ধ করে শটান হয়ে দাঁড়িয়ে আছে তার সামনেই। ভোর সেটা দেখেই কিছুটা পিছিয়ে গেল। এরপর সেখান থেকে প্রস্থান করতে গেলেই কবজিতে টান লাগে। এই মেয়ে, উত্তর না দিয়ে পালিয়ে যাচ্ছে যে? হাত ছাড়ুন আমার। ভোরের কণ্ঠে আর্তনাদ ছিল, সাথে কিছুটা রাগের বহিঃপ্রকাশ, যা সামনের ব্যক্তিটিকে তৎক্ষণাৎ কিছু একটা প্রঘাত ঘটালো। তবুও নিজের সেই চিরপরিচিত গম্ভীরতা বজায় রাখল। আগে আমার প্রশ্নের জবাব চাই। আমি বাধ্য নই আপনার প্রশ্নের উত্তর দিতে। হাত ছাড়ুন বলছি, খারাপ লোক। ভোরের এরূপ কথায় রিদওয়ান বাঁকা হেসে তৎক্ষণাৎ ভোরকে দেওয়ালের সাথে মিশিয়ে দিল। নির্দিষ্ট দূরত্ব রেখেই ভোরের চোখের দিকে তাকালো। ঘন পাপড়ি বিশিষ্ট চোখের কালো খয়েরি রঙের মণিতে মুহূর্তেই যেন হারিয়ে গেল। তুমি বাধ্য আমার প্রশ্নের উত্তর দিতে। অবাধ্যতা আমি পছন্দ করি না, তাই যা যা প্রশ্ন করব সুন্দর করে উত্তর দেবে, এরপরে এখান থেকে ছাড়া পাবে।
রিদওয়ান এরূপ কাণ্ডে ভোর ভরকে গেল। অস্বাভাবিকভাবেই শরীরে কম্পর দেখা দিল, যা রিদওয়ানও টের পেল। নাম কি? ভোরকে উত্তর দিতে না দেখে কবজি আরো শক্ত করে ধরল। ভোর চোখ খিচিয়ে উত্তর করল, ভোর। পুরো নাম? অবনী ইসলাম ভোর। বয়স? 18। গুড গার্ল। এভাবেই বাধ্য মেয়ের মতো উত্তর করবে। কথাটা বলেই ভোরকে নিজের হাত থেকে মুক্ত করল। কিছুটা পিছিয়ে গিয়ে পকেটে হাত গুজে ভোরের দিকে তাকালো। নট গেট আউট ফ্রম মাই আইসাইট। কথাটা বলতে দেরি, কিন্তু ভোরের তৎক্ষণাৎ দৌড় দিতে দেরি হয়নি। ভোরের এইরূপ কাণ্ডে রিদওয়ান দাঁতে দাঁত খিঁচল। মেয়েদের এরূপ দৌড়ঝাঁপ সে একদম পছন্দ করে না। মেয়ে, তুমি বড্ড তোলপাড়ের বন্যা। কঠিন সত্তাকেও নাড়িয়ে দেওয়ার মতো অপথ্যতা করেছ, কিন্তু তা তো আমি মোটেও হতে দেব না। বরাবরই বাধ্য করবই অবদ্ধ কঠিন সত্তাকে। কি হলো, এখনো কান ধরে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি উঠবস কর। রিকের ধমকে অন্তি ঠোঁট উল্টালো। কি মুসিবতে পড়ল সে! তাকে মিথ্যা কথা বলে এনে এখন শাস্তি দেওয়া হচ্ছে, তাও নাকি এই লোকের সামনে 50 বার কানে ধরে উঠবোস করে। ধর, ভাল লাগে না। কোন দুঃখে যে কালকে ফোন ধরলাম না। রিক ভাই, আর এমন হবে না, প্লিজ এবারের মতো মাফ করে দেন। কোনো কথা না। তুই যে কতটা বার বেড়েছিস তার শাস্তি যদি না দেই, তবে তুই আমার ভবিষ্যতে অনেক সমস্যা করবি। উফ, আপনি কিন্তু বেশি বেশি করছেন। অন্তির কথায় তৎক্ষণাৎ রিক তার ঘাড় চেপে কাছে টানলো। হঠাৎ এমন হওয়ায় অন্তির চোখ বড় বড় করে রিকের দিকে তাকালো। আমি বেশি বেশি করছি, নাকি তুই আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছিস? আপনার নাকে কি দড়ি ঢুকবে রিক ভাই? অন্তে, বলুন, শুনছি তো। আহ, ঘাড়ে ব্যথা পাচ্ছি, ছাড়বেন আপনি? অন্তির কথায় তৎক্ষণাৎ ঘাড় ছেড়ে দিল। এরপর অন্তির মোবাইলটাও নিয়ে নিল। ওই ওই, আমার মোবাইল নিলেন কেন? মোবাইল দিন আমার। অন্তি অধৈর্য হয়ে রিকের থেকে ফোন নেওয়ার চেষ্টা করলেও সফল হলো না। রিক ততক্ষণে মোবাইলটা পকেটে ঢুকিয়ে ফেলেছে। আজ থেকে তোর মোবাইল চালানো বন্ধ। যেই মোবাইলে কল করলে কল রিসিভ হয় না, সেই মোবাইল ইউজ না করাই ভালো। বেশি তেড়িবেড়ি করবি, মোবাইলটা কিন্তু তৎক্ষণাৎ আছাড় মারবো। রিকের কথায় আর কিছু বলার সাহস পেল না। এমনিতেই এই ছেলের রাগ রগে রগে, সেটা শুধু তার ক্ষেত্রেই। বাকিদের ক্ষেত্রে সে শুধু হাস্যোজ্জ্বল আর প্রাণবন্ত ছেলে। কাছে আয়। বাধ্য মেয়ের মতোই কাছে গেল। রিক অন্তিকে কাছে পেয়ে মুগ্ধ নয়নে কিছুক্ষণ প্রেয়সীর দিকে তাকালো। এই গুলুমুলু মেয়ের প্রেমে তো সেই কিশোর বয়স থেকেই পড়েছিল, যা সময়ের ব্যবধানে বাড়তে লাগলো ক্ষণে ক্ষণে। মেয়েটাকে একটু ছুঁয়ে দেওয়ার জন্য মনটা একুল অকুল দিক হারায়, কিন্তু পরিস্থিতির বাধ্যবাধকতা যেন ঘিরে আছে না ছোঁয়ার তাড়নায়। তো ভালো রেজাল্ট করলি যে, আমার পাওনাটা কোথায়? কিসের পাওনা? বলে গেলি এখনই? বাহ, ভালোই তো। এখনই এসব বলে যাচ্ছিস, পরে যে তুই কি করবি? যাই হোক, এখন মনে করিয়ে দিচ্ছি, তোরে যে রাত জেগে এত পড়ালাম, তার জন্যই তো ভালো রেজাল্ট করলি। তো আমার ট্রিট কই? রিকের কথায় অন্তি মুখ ভেগাল। অসভ্য ছেলেটা পড়ার জন্য যেভাবে অত্যাচার করেছে সে জীবনেও ভুলবে না। আবার বলছে তার ট্রিট লাগবে। শালা খচ্চর, তোরে আমি ট্রিট হিসেবে বোম্বাই মরিচ খাওয়ামো। নিচে মিষ্টি এনেছি, গিয়ে খেয়ে আসুন। আমার এসব মিষ্টিতে কাজ হবে না, স্পেশাল মিষ্টি লাগবে, যেটা আপাতত পেন্ডিংয়ে রাখলাম। সময় মতো চেয়ে নেব। এখন যা চোখের সামনে থেকে, ঘুমাবো আমি। অন্তিকে তৎক্ষণাৎ হাতের কবজি ধরে বাইরে বের করলো। এরপর সাথে সাথে দরজা বন্ধ করে দিল। এভাবে বের করে দেওয়াতে অন্তির আগে কটমট করলো। করতে থাকলো। কত বড় বেয়াদব! সাদিকিয়া আর অ্যানাকন্ডা ডাকে সে, শালা খচ্চর বেটা। নিজেই রুমে ঢুকালো আর নিজেই বের করে দিল। উফ, অসহ্য অসহ্য। এরকম আরো বকা দিতে দিতেই ধূপধাপ পা ফেলে নিচে নেমে গেল। এদিকে ভোরকে যে ছাদে রেখে চলে আসলো সেটা তার মাথা থেকেই বের হয়ে গেছে। রেদওয়ান, তুই কি এখনই বের হচ্ছিস? তোর মামিমণি আর মামাই এসেছিল, দুপুরে আমাদের সবাইকে যেতে বলেছে। তুই কি দুপুরের লাঞ্চ টাইমে আসতে পারবি বাবা? তুর্নার কথায় রিদওয়ান নামে। কানের ফোনটি তৎক্ষণাৎ কেটে মায়ের দিকে দৃষ্টিপাত করে। আজ আমার ক্লাবে মিটিং আছে আম্মু। আজ দুপুরের টাইমে আসতে পারবো বলে মনে হয় না। তোমরা যাও। এভাবে বললে হবে? তোর মামিমণি কিন্তু খুবই রাগ করবে তুই না গেলে। কপাল কুঁচকে মায়ের কথা শুনে। আফসানার জন্য রিদওয়ানের আগে থেকে একটা সফট কর্নার আছে। বলতে গেলে তার দ্বিতীয় মা আফসানা। নিজের গম্ভীর মেজাজের খোলস ছেড়ে অব্যক্ত কথা তো আগে থেকেই তাকে সব শেয়ার করত, কিন্তু এখন সময়ের ব্যবধানে সেসব যেন ধোঁয়াশা হয়ে গেছে।
নিজের রকচটা স্বভাবগুলো এখন সবই চেপে যায়। ঠিক আছে, আমি চেষ্টা করব। কথা শেষ করেই তৎক্ষণাৎ দরজা দিয়ে বেরিয়ে গেল। তূর্ণা অবশ্য এতে খুশি হয়েছে। ছেলে তো বলল চেষ্টা করবে, তার মানে সে আসবে। তূর্ণা হাসি মুখে উপরে উঠতে লাগলো ছোট ছেলের জন্য নাস্তা নিয়ে। রিদওয়ান সকালেই নাস্তা করে নিয়েছে নিজের রুমে, তাই আর কিছু বলল না। যাওয়ার সময়